ক্যামেরা আনছিস? আজকে একটু ভালো ঘুমটুম হয়েছে, ফ্রেশ হয়ে আসছিলাম, ভাবছিলাম ক্যামেরা আনলে কটা ছবি তুলে নেই, তো ছেলেটা আমাকে পাত্তাই দিল না। তাহলে আমরা এখানে একটা ফর্ম নেই, এটার আমরা নাম দিই এফআরএম সিটি, এবং আর একটা ফর্ম আমরা নিয়ে নিই, এটার নাম দিই হচ্ছে এফআরএম সিটি নিউ। আপাতত এই দুইটাতেই আমরা হাইলাইট করব, হ্যাঁ, কারণ এই দুইটাতেই শেখার বিষয়টা কমপ্লিট হয়ে যাবে, বাকিগুলো আমরা শুধু দেখব। তাহলে সিটি আর সিটি নিউ নিলাম। মনে আছে কান্ট্রিতে কতটুকু ইয়ে করছিলাম? শিওর? তাহলে 600/800 এই। তো এইখানে হেডার টেক্সটটা শুধু সিটি করে দেই এবং শো আইকনটা ফলস করে দিই। আর বাকি যে কন্ট্রোলগুলো নিয়ে আসছি, একবার আমি কাজ করলে কাজটা প্রথমবার আমি খুব মনোযোগ দিয়ে করব, কোনো প্রকার গ্যাপ রাখবো না, দরকার হলে এটা 100 বার চেক করবো। এটা করে আমি সুবিধা পাবো কি, পরবর্তীতে আমি ইজিলি কপি করতে পারবো। তাহলে আমরা কান্ট্রিতে যাই, এই যে ফর্মটা নিচে সাজায় রাখছি, যেটা আছে সেটাই আমরা জাস্ট কপি করব। কপি করার আগে আমি আপনাদের যদি বলি 100 বার চেক করতে, আমাকে নিজে তো এটা ফলো করতে হবে, তাই না? তাহলে আমি একটু ফলো করার জন্য একবার শুধু চেক করি, হ্যাঁ, একবার, 100 বার না। সমস্যা? আচ্ছা, তাহলে ওটা বাদ, আগে এটা ঠিক করতে হবে, কারণ এখান থেকে আমি কপি করবো অন্যগুলোতে, এখানে ভুল থাকলে সব জায়গায় ভুল কপি হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাঙ্কর। বাই ডিফল্ট কোডটা একটা কন্ট্রোল। ও আচ্ছা, ফর্মের ভিতর যেগুলো আসে সেগুলো হচ্ছে কন্ট্রোল। তাহলে ফর্মটা কি? এটাও কন্ট্রোল, ফর্মটাও কন্ট্রোল, কিন্তু পার্থক্য হচ্ছে ফর্মটা হচ্ছে টপ লেভেল কন্ট্রোল, ফর্মটা হচ্ছে টপ লেভেল কন্ট্রোল, আর এগুলো হচ্ছে মিড লেভেল, লো লেভেল কন্ট্রোল, লো লেভেল কন্ট্রোল। আরেকটা কন্ট্রোল আছে মিড লেভেল কন্ট্রোল, সেটা আমরা পরে দেখব। প্রত্যেকটা কন্ট্রোল আসলে ক্লাস, ডটনেট ফ্রেমওয়ার্কে ক্লাস হিসেবে বানানো আছে। যেই সমস্ত ক্লাসগুলা ভিজুয়াল এলিমেন্ট, মানে ভিজুয়ালি দেখা যায়, ঠিক আছে, ইন্টারফেস তৈরি করা যায় যে সমস্ত ক্লাস দিয়ে, সেগুলোকে বলা হয় কন্ট্রোল। এবং এটার আরও একটা কারণ আছে, এগুলো বাই ডিফল্ট সব কন্ট্রোল ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসা, যার কারণে সবগুলো দেখবেন নেম, টেক্সট, তারপরে ব্যাক কালার, ফোর কালার, এই টাইপের কমন কিছু প্রপার্টি আছে, ফন্ট। ওকে, কন্ট্রোলগুলাও কিছু একটা থেকে ইনহেরিট হয়ে আসা, সেটাও কিছু একটা থেকে ইনহেরিট হয়ে আসা। যেমন সমস্ত মানুষ, যদি আমরা মুসলিম ধর্ম হিসাবে চিন্তা করি, আদম থেকে ইনহেরিট হয়ে আসা। তারপরে দেখা গেছে যে কেউ এই ধর্মে গেছে, কেউ ওই ধর্মে গেছে, তারপর দুই ভাই মারামারি করে কেউ এই দিক রওনা দিছে, কেউ এই দিক রওনা দিচ্ছে, কেউ পৌঁছেছে আফ্রিকা, কেউ পৌঁছেছে চায়না, ঠিক আছে। চায়না থেকে সূর্যের দিকে এমন তাকাইতে তাকাইতে 100-200 বছরের চোখ ছোট হয়ে গেছে। আফ্রিকায় গিয়ে দেখছে যে অনেক লোক ছায়া নেই, তখন ও শরীরটা অ্যাডজাস্ট করতে করতে শরীরের মেলানিন, যেটা রং ত্বক কালো করে, সেটা একদম ফিক্সড হয়ে গেছে। তারপরে ওদের পশু, প্রাণী, বাঘ, ভাল্লুক, এগুলোর সঙ্গে ফাইট করতে হয়েছে, ফিজিক্যাল স্ট্রাকচার কমন হয়ে গেছে, ধীরে ধীরে এইভাবে হয়ে গেছে। বাট সব কিছু কই থেকে আসছে? ওই আদম থেকে আসছে, বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। তাহলে ডট নেটেও কোনো না কোনো একটা ক্লাস দিয়ে শুরু হয়েছে, সেই ক্লাসটার নাম হচ্ছে সিস্টেম ডট অবজেক্ট। সিস্টেমের ভিতর অবজেক্ট লিখে রাখতে হবে না, এগুলো লিখে রাখা মানে আপনি ফাঁকিবাজি করতেছেন, যেটা আমি পরে পড়বো, এখন না শুনলেও চলবে। সিরিয়াস কথা কিন্তু এটা, লিখে রাখা মানে আবার করবেন, আমাকে ফোন করে আবার জিজ্ঞেস করবেন। ওকে, সিস্টেম ডট অবজেক্ট ক্লাসটাতে বাই ডিফল্ট ওরা গেট টাইপ, টু স্ট্রিং, আরো দুইটা কি যেন ফাংশন বানায় রাখছে, যার কারণে যে কোনো ক্লাসে নেই না কেন তার অবজেক্ট ক্রিয়েট করলে ওই 4টা ফাংশন আমি বাই ডিফল্ট পাই। এইটুকু শুধু মনে থাকলেই হবে, মনে না থাকলেও চলবে। যখন আমি আবার বলবো মনে করবে কিছুটা, এটাই এনাফ। যা বলি তার 10% মনে রাখাটা এনাফ। যাই হোক, তাহলে প্রত্যেকটা কন্ট্রোলের অ্যাঙ্কর নামে একটা প্রপার্টি আছে। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর, জাহাজ কিন্তু তীরে উঠে স্থির হয়ে থাকে না, জাস্ট কাছাকাছি যায়, একটা নোঙর ফেলে দেয়, যার কারণে যতই ঢেউ আসুক, যতবান আসুক, ও ওইখানে থাকে, ওখান থেকে আর নড়াচড়া করতে পারে না। তো সেইভাবে প্রত্যেকটা কন্ট্রোলের ডিফল্ট অ্যাঙ্করিং কি আমরা একটু দেখি। সার্চ বাটনের ডিফল্ট অ্যাঙ্করিং কোনাই, এই যে টপ লেফট, মানে দুনিয়া উল্টায় যাক, ও টপ থেকে জায়গাটা ছাড়বে না, এদিকে একটা নোঙর করা আছে আর বাম পাশে একটা নোঙর করা আছে, এই জায়গাটুকু ছাড়বে না। তাহলে এদের আমি একটা কাজ করতে পারি, 4টা যেহেতু বাটন,
এবং অ্যাঙ্কর প্রপার্টি সবার কমন, আমি সবাইকে সিলেক্ট করে একসাথে এদের অ্যাঙ্কর প্রপার্টি সেট করে দিতে পারি। টপ ঠিক আছে, লেফট ঠিক নাই, রাইট ঠিক আছে। তাহলে এরা যাই ঘুরুক না কেন রাইটে ফিক্স থাকবে এবং টপে ফিক্স থাকবে। আর এই শয়তানটাকে আমরা অ্যাঙ্করে গিয়ে কি করব এটারে সিরিয়াস অ্যাপটা করে দিব, চার দিকে দিয়ে দিব, ঠিক আছে। এইবার দেখি এর আচরণটা কীরকম হয়। ইন্টারফেসটা আমি অ্যাডজাস্ট করতে পারছি। এইবার তাহলে এটা একটা মিনিমাম সাইজ হওয়া উচিত, ম্যাক্সিমাম সাইজ একটা হওয়া উচিত, তাই না? কিছু একটা হওয়া উচিত। তো এইটার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সাইজ মেজার করতেছি না, কারণ এটা তো অনেক ডাটা থাকতে পারে, অনেকে অনেক বড় দেখতে পারে, যার স্ক্রিন যত বড় সে তত বড় করে দিব, সমস্যা কি? সেক্ষেত্রে এটার মিনিমাম সাইজ এসে আমরা এখানে প্রপার্টিতে দিতে পারি ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ কই, এই যে তাহলে মিনিমাম সাইজ এই যেটা সাইজ আছে সেটাই বলে দিব, সাইজ কই, এই যে 800/600, এখানে 800/600 করে দিতে পারি। এটা দিতে গেলে আবার প্রবলেম, এইভাবে ইনপুট দেওয়া তো আসলেই প্রবলেম। এটা একটা শর্টকাট আছে আমার কাছে, জাস্ট ডাবল ক্লিক করব, ফর্মটা যখন লোড হবে তখন আমি বলে দিব দিস, মানে এই ফর্মের মিনিমাম সাইজ ইকুয়াল টু দিস, এই ফর্মের সাইজ, এই ফর্মের যেটা সাইজ সেটাই ওর মিনিমাম সাইজে অ্যাসাইন করে দিলাম। এটা অনেক সহজ হলো। এবার যখন আমি রান করব, যেহেতু ম্যাক্সিমাম সাইজ বলি নাই, সেহেতু এটা এখন রান করলে ম্যাক্সিমাম সাইজটা আমি বাড়াইতে পারবো, মিনিমাম সাইজটা আর কমাইতে পারবো না। বোঝা গেছে? এবার এটা আমরা কপি করি। তাহলে এবার আবার এগুলো কপি করে FRM সিটি এখানে পেস্ট করে দিই, বসে গেছে। এবার আমার কাজ হচ্ছে এখানে সার্চ টার্চে কোনো কোড না করে নিউতে আগে সিটি নিউ এর লিঙ্কটা করা। ওকে, তাহলে নিউতে ডাবল ক্লিক করে সিটি নিউ এর লিঙ্ক করবো, তাই না? কেমন জানো? FRM সিটি নিউ, মানে ওইটা একটা ক্লাস আসলে, যে ক্লাসটা ফর্ম থেকে ইনিট হওয়া, যে ফর্মটা আবার কন্ট্রোল থেকে ইনিট হওয়া, যে কন্ট্রোলটা অনেক ইনিট হয়ে আসলে সিস্টেম ডট অবজেক্ট থেকে ইনিট হওয়া। তাহলে এটা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্টের বা আইডেন্টিফায়ারের নাম কি দিব? সিটি নিউ, তারপর ইকুয়াল টু নিউ সিটি নিউ। ওকে, এবার আমরা বলবো যে সিটি নিউ ডট প্যারেন্ট, গত ক্লাসে এটা আমি দেইনি, ভুল করছিলাম, কিন্তু গত ক্লাসে আবার ঠিক করিনি, তো আজকে এটা দেখি চেষ্টা করে। প্যারেন্ট ইকুয়াল টু দিস, এমডিআই প্যারেন্ট আর প্যারেন্টের পার্থক্য হচ্ছে এমডিআই প্যারেন্টের ভিতরে আসে, আর প্যারেন্ট বলে জাস্ট ওর প্যারেন্ট, কিন্তু ওর ভিতরে আসে না। এখন সিটি নিউ এর আমরা আর একটা কাজ করবো, সিটি নিউ ডট স্টার্ট পজিশন ইকুয়াল টু ফর্ম স্টার্ট পজিশন ডট সেন্টার প্যারেন্ট, যে প্যারেন্ট আছে তার মাঝামাঝি সে আসবে। ফাইনালি আমরা বলবো যে সিটি নিউ ডট শো ডায়ালগ, কারণ এই ফর্মটা এক্সক্লুসিভলি ওপেন হবে, এটা ওপেন থাকা অবস্থা অন্য কোথাও কাজ করতে দিব না। এটা গেল। আর একটা কাজ করতে হবে, সিটি নিউ এর লিঙ্ক করছি আমি সিটিতে, কিন্তু সিটির লিঙ্ক কোথায়? তাহলে ফর্ম মেইন ফর্মে যাই, সিটিতে যাই, প্রথমে এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করি, প্রেজেন্টেশন ডট FRM সিটি ইকুয়াল টু নিউ ICT। ভাই একবারে জোরে কাশ, 10 বার করে কাশাচ্ছে, একবারে জোরে কাশলে তো হয়ে গেল। সিটি ডট ইজ ডিসপোজড, তাহলে সিটি ইকুয়াল টু নিউ, আর যেন কি বলা লাগে, সিটি ডট, এবার বলা লাগে এমডিআই প্যারেন্ট, কারণ আমি ফর্মের ভিতরে যাচ্ছি, ইকুয়াল টু দিস, তারপরে সিটি ডট শো। কেউ আমাকে হেল্প করলো না, ব্যাপারটা মনে রাখবো। এবার সিটি নিউতে এসে এটাও কপি করব, কপি যখন করেছি আরও কপি করব, না জীবন পার হবে না, ক্যারিয়ারটা পার হইতে পারে বড়। এটাকে একটু বড় করি, কারণ সিটি নিউতে আমার আর একটা ইনপুট আছে, সেটা কি? কান্ট্রি আইডি, তাই না? এখন মুশকিল ব্যাপার হচ্ছে কান্ট্রি আইডি তো আমরা ইনপুট নিব না, ওটা তো আমার ডাটাবেজে কান্ট্রি আইডি আছে। ইউজার কি কান্ট্রি আইডি চেনে?
ইউজার চেনে কান্ট্রি, সেই জন্য এখানে একটা কম্বো সিলেকশন হবে। কম্বো সিলেকশন আপনি অনেকভাবে মনে রাখতে পারেন। ফরেন কি হলেই কম্বো, কারণ ফরেন কি আর একটা টেবিল, সেখানকার আইডি আর নেম লোড হবে, নেম দেখে সিলেক্ট করবো, আইডি যাবে। ঠিক আছে, তাহলে এখানে কম্বো মানে ড্রপ ডাউন মানে কম্বো বক্স। তাহলে এখানে আমরা একটা লেবেল নিলাম, লেবেলের লেখাটা কেন কি লিখবো, কান্ট্রি আইডি আর লিখবো না, কারণ ইউজার কান্ট্রি আইডি দেখলে কনফিউজ হয়ে যাবে। আমরা তাকে কান্ট্রি সিলেক্ট করতে দিব, কান্ট্রি একটা টেবিল, কিন্তু সেটা তাকে আমার বোঝানোর দরকার আছে? ওকে, জাস্ট সে কান্ট্রি সিলেক্ট করবে। কই থেকে কম্বো বক্স। ওকে, এই আর এটা এইদিকে একটু বড় করি যাতে ইরোডটা দেখা যায়। এই কম্বো বক্সের আমরা নামটা দিই সিএমবি কান্ট্রি। এখন সমস্যা হচ্ছে রান করলে তো ইন্টারফেসটা আসবে, কিন্তু ওই কম্বো বক্সে কি কি কান্ট্রি আমার আছে সেটা আসবে, সেটা আমাকে লোড করতে হবে। তাহলে সেটা আমি কি এমনি ফিক্সড করে দিব নাকি ডাটাবেস থেকে লোড করব? ফিক্সড করলে সমস্যা কি, ওই কটা ছাড়া কিছু আসবে না, দুদিন পর পর সোর্স কোড চেঞ্জ করতে হবে, একসময় মোবাইল বন্ধ করে পালাইতে হবে। তাহলে এখানে আমার অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল একটা বোঝার ব্যাপার আছে, যদিও এটা ওয়েবে গিয়ে আমরা আরও ভালোভাবে বুঝবো, এখানে শুধু একটু আলোচনা করি যে এই ফর্মটাকে যখন আমি ডিক্লেয়ার করব তখন ফর্মটা কি হবে, প্রিলোড হবে। প্রথমে এর কনস্ট্রাক্টর কল হবে, সব ভিজুয়াল এলিমেন্ট জায়গা মতো বসে যাবে। এটা তো আগেও দেখাইছি যে কীভাবে সোর্স কোডটা আসে, তাই না? একটা কনস্ট্রাক্টরের ভিতর ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট কল হয়, সেটার ভিতরে সব কোডগুলো থাকে যেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। তারপর এই ফর্মটা লোড হবে। তো আমরা একটা কাজ করি, ফর্মটা লোড হওয়ার সাথে এই কম্বো বক্সটাকে ফিল করি, ডাটাবেস থেকে ডাটা এনে। সেটার জন্য আমার এই লোডে যাইতে হবে। লোডে গিয়ে ডাটাবেস থেকে ডাটা কেমনে আনবো এটাও কপি করব। এই যে এখানে সার্চে ক্লিক করছি, ডাটা আনার কোড তো এটা, তাই না? আর কি ডাটা আনার কোড সেটা পরে, আপাতত এটাকে কপি করে আমরা সিটি নিউতে যাই, এখানে ডাবল ক্লিক করি, পেস্ট করে দিই। এসকিউএল কানেকশন পাচ্ছে না, বাতি জ্বলা পর্যন্ত ওয়েট করি, ইউজিং সিস্টেম এটাতে ক্লিক করি। এইবার কথা তো সত্য, এখানে তো আমরা কান্ট্রি আনবো, তাহলে সব কোড ঠিক আছে, শুধু ডিজিবি ডাটা ঠিক নেই। ডিজিবি ডাটার বদল আমরা এখানে ইউজ করবো হচ্ছে সিএমবি কান্ট্রি ডট ডাটা সোর্স ইকুয়াল টু ডিএস ডট টেবল 0। এখন গ্রেড ভিউ যেহেতু একটা টেবুলার ফরম্যাট, পুরো টেবিলটা দেখায়, ওখানে আর কিছু বলা লাগে না। কিন্তু কম্বো বক্সও টেবুলার ফরম্যাট না, কম্বো বক্সে শুধুমাত্র দুইটা ফিল্ড সাপোর্ট করে, একটা ব্যাক এন্ডে আইডি থাকবে আর একটা ইউজারকে দেখাবে নেম। তাহলে ইউজার যদি দেখে বাংলাদেশ, সফটওয়্যার ভিতর থেকে দেখবে হচ্ছে বাংলাদেশের আইডি, সেটা আমাকে এখানে বলে দেখতে হবে যে কোনটা ডিসপ্লে হবে আর কোনটা ভ্যালু হিসেবে থাকবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোলারতে শুধু বলে দিব সিএমবি কান্ট্রি ডট ডিসপ্লে মেম্বার, কোন কলামটা ডিসপ্লে হবে। আমি এখানে বলে দিই যে নেম কলামটা ডিসপ্লে হবে, এবং এর সাথে আমি এটাও বলে দিই যে ভ্যালু মেম্বার ইকুয়াল টু আইডি কলামটা এখানে ভ্যালু মেম্বার হিসেবে অ্যাসোসিয়েটেড থাকবে। এবার আমি রান করে টেস্ট করে দেখবো যে ব্যাপারটা হয় কিনা। আমরা প্রত্যেকটা ছোট ছোট কোড করেই টেস্ট করে দেখবো, তাহলে হবে কি আমার একদম খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে, কনসেপ্টটা খুব স্ট্রং হয়ে যাবে, কারণ ভুলগুলা খুব শর্ট হবে, কেউ বোঝে নেই। একটা ইরোর আসছে, এই ইরোরটা আপাতত আপনারা ইগনোর করেন। এটা হয়েছে কোনো কারণে কালকে একটা ক্লাস নিতে গিয়ে আমি সার্ভিসটা স্টপ করছিলাম, বয়স হয়ে গেছে তো আর মনে নাই যে এটা চালু করতে হবে। এই যে রানিং, ওমা স্টপ তো নাই, ওটা থাক, ওটা সমস্যা নেই, রানিংই তো আছে। কালকে স্টপ করছিলাম এটা মনে আছে, এখন প্রবলেম ওইটার কারণে। ঠিক আছে, তাহলে অন্য ভুল আবার।
এটার প্যারেন্ট দেখানো যাবে না। ইরোডটা দিচ্ছে হচ্ছে টপ লেভেল কন্ট্রোল ক্যান নট অ্যাডেড অ্যাজ এ কন্ট্রোল। একটু আগে টপ লেভেল বললাম না। এখন সমস্যা হচ্ছে সিটি নিউ, এটা তো ফর্ম, এটা তো টপ লেভেল কন্ট্রোল। টপ লেভেল কন্ট্রোলের প্যারেন্ট আর একটা ফর্ম হইতে পারবে না। যদি লো লেভেল অথবা মিড লেভেল কন্ট্রোল হইতো তখন আমি প্যারেন্টটা দেখাই দিতে পারতাম। তাহলে এই ইস্যু এখানে বাদ, এই কোডটা ভুলে যান। আচ্ছা, এটা আলাদা ইরোড। ওকে, আবার ওইটা আমরা ভুলে গেছি, ওইটুক ভিডিও এডিট করে মুছে দেওয়া হবে। নিউ। এবার আমরা দেখতেছি ওই যেভাবে কান্ট্রিগুলো এন্ট্রি ছিল সব চলে আসছে। সমস্যা হচ্ছে প্রথমেই একটা কান্ট্রি সিলেক্ট হয়ে আছে, এটা তো হওয়া উচিত না। প্রথমে আমি ব্ল্যাঙ্ক দিব, তাই না? এখন যেহেতু কম্বো বক্সে দুইটা আইটেম থাকে, আইডিও অ্যাসোসিয়েটেড থাকে, টেক্সটও অ্যাসোসিয়েটেড থাকে, তাই না? দুইটা একসাথে ক্লিয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, যেখানে আমি বাইন্ড করছি, কোথায় আমি বাইন্ড করছি, সিটি নিউ লোডে, এই যেখানে বাইন্ড করছি এখানে আমাকে বলতে হবে সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু, যদি আমরা ফলস দেই, যদিও এখানে ফলস দেওয়া উচিত, এই ফলসটা কাজ করবে না, এটা একটা বাগ, এখানে ফলসটা কাজ করে না। সেক্ষেত্রে আমরা ওই যে সোজা আঙ্গুলে ঘির না উঠলে আঙ্গুল বাঁকা করব, -1 দিব। আসলে -1 নাম মানেও ফলস। সিলেক্টেড ভ্যালু মানে আইডি ভ্যালু হিসেবে আছে, ফলস দিলে সে মিলাইতে পারবে না, একটা ইরোড দিতে পারে অথবা কিছুই হবে না, কোনো কাজ হবে না। -1 দেখলে ডাটাবেজে কি কোনো ভ্যালু কোনোদিন -1 যাবে কোনো আইডি? কিছু কিছু ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, বাট -1 থেকে কখনো হবে না। সেক্ষেত্রে যখন -1 দিব কারোর সাথে ম্যাচ করবে না, তখন ও টেক্সটও ক্লিয়ার করে দিবে এবং ব্যাক ইন্ডে সিলেক্টেড ভ্যালুও ক্লিয়ার করে দিবে। কম্বো বক্স ক্লিয়ার করার এটা একটা মোক্ষম হাতিয়ার। আবার রান করবো? ওকে বললাম, আমার পাত্তাই দিল না। বুঝলাম না আজকে সবাই এত ভাব নিয়ে আছে কেন? তারা নাম ডেকে ডেকে পচাবো, ভিডিওতে উঠবো, তখন দেখবো কার কত ভাব। এবার আমি এখানে কিছু একটা লিখি, ট্যাব দেই, কোথায় গেছে? সেভে, এক্সিটে, তারপরে কান্ট্রিতে গেছে। এটা একটা সমস্যা, তবে এখানে এগুলো আছে। আর একটা ব্যাপার, যদি আমার অনেক কান্ট্রি হয়, যেমন কান্ট্রিতে যাই, নিউ এন্ট্রিতে যাই, নেপাল ভুটান সব দিয়ে আসি, এন্ট্রি তো দিছিলাম কিন্তু ইনজেকশন মারে তো আবার ডিলিট করে দিছি। হয়েছে। এবার যদি আমরা সিটিতে নিউ যাই তো দেখবো এই। এখন কথা হচ্ছে এন্ট্রি দিব, সেভের কাজ তো করি নেই এবং এক্সিটের মতো কঠিন কাজটা করা হয়নি। কথা হচ্ছে এইখানে ইউজার যখন লিখবে, লিখে সে ট্যাব চেপে পরটাতে যাবে, তাই না? সেখানে কান্ট্রিতে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। কেন? কারণ আমি তো সিকোয়েন্সিয়ালি সবসময় কন্ট্রোল নিতে পারবো না, ভুল হবে, আমি সিকোয়েন্স মিস্টেক করবো, নিচেরটা উপরে নিয়ে যাব, উপরেরটা সাইডে নিয়ে যাব, অনেক রিঅ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা কি ইউজারকে এরকম দিব? ওকে, এটা ঠিক করতে হবে। আর আপনারা যদি চান যে এটা ঠিক করবো না, তাহলে ঠিক আছে, প্রপার্টিস, এটাকে বলে ট্যাব অর্ডার। আমরা জাস্ট ফর্মটাকে সিলেক্ট করব, ভিউতে যাব, ট্যাব অর্ডার খুঁজে বের করব, খুঁজে বের করে যেই সিকোয়েন্সটা চাচ্ছি পাইকারি হারে সেই সিকোয়েন্সে ক্লিক করব। এই অপ্রয়োজনীয়গুলোকে আর ক্লিক করার দরকার নাই। তারপরে আপনি সেভ দিয়ে ভিউ ট্যাব অর্ডারে গিয়ে আবার এটা উঠাই দেন। এবার আমরা রান করব আবার। এগুলো কিন্তু ছোট ফর্মেই দেখাচ্ছি, বড় ফর্মে এগুলো নিয়ে আর ঝামেলা করবো না। তাহলে এবার ট্যাব অর্ডার ঠিক আছে, তাই না? চলছে গাড়ির চাকা। আর একটা সমস্যা আছে, যারা কিনা ডাটা এন্ট্রি করছে অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডটা, ম্যাক্সিমাম এই টাইপের লোকদের অভ্যাস যে ট্যাবটাই চাপে। বাট যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বা অন্যান্য সফটওয়্যার ইউজ করছে, অনেক আগে থেকে সফটওয়্যার ইউজ করে, এরা আবার ইন্টার চায়। এখন আপনি কি বলবেন? তাকে ধমক দিবেন, ভাই সফটওয়্যার টাকা 5,000 কম দিয়ে ইন্টার দিতে পারবো না, এরকম কোনো প্রকার কম্প্রোমাইজে আসা যাবে না। এখানে এখন ইন্টারের কাজটা করতে গেলে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে, একটু অ্যাডভান্স লেভেলে ভাবতে হবে। সেটার ক্ষেত্রে এই ফর্মটা চালু থাকা অবস্থায়, এই ফর্মটা চালু থাকা অবস্থায় কিবোর্ডের কোন কিতে প্রেস করতেছে এটা আমাকে ধরতে হবে। এখন বাই ডিফল্ট এই ক্যাপাবিলিটি সবার ফলস করা থাকে, কারণ এক্সট্রা কাজ আমি কেন করব? আমি এখন ক্লাস নিচ্ছি, বাইরে কে কথা বলতেছে ওইটা তো আমার শোনার দরকার নেই। হয়তো কেউ কথা বলে গল্প একদম নাশকতামূলক পরিকল্পনা করে ফেলছে,
বাট আমি তো ওইটার জন্য আসিনি, আমি আসছি ক্লাস নেওয়ার জন্য, তাই না? আবার যদি ওইটার জন্য আসি তখন আমার ওইদিকেই মনোযোগ দিতে হবে, এইদিকে আমি ক্লাস নিতে পারবো না। এখন সমস্যা হচ্ছে আমার এখন দুইটাই দরকার। সেক্ষেত্রে আমি জাস্ট ফর্মে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, কি প্রিভিউ নামে একটা প্রপার্টি আছে, কি প্রিভিউ দেখছেন, এটা জাস্ট আমরা ট্রু করে দিব। ট্রু করে দেওয়ার পর এখন এই কি প্রিভিউ করবে ফর্ম, কিটা আমরা দুইভাবে ধরতে পারি। একটা যখন কি ডাউন আপ আপ ডাউন হবে তখন ধরতে পারি, আর একটা হচ্ছে কিটা যখন প্রেস হবে তখন ধরতে পারি। আপ ডাউন আর কি প্রেস পার্থক্য কি? কি প্রেস মানে চেপে ছেড়ে দিলাম, তাহলে কি প্রেস। আর আপ ডাউন মনে হচ্ছে যে কি চাপে ধরছি ডাউন, আবার কি ছেড়ে দিছি আপ, তাহলে এই তিনটে ইভেন্ট আমরা পাবো। কি প্রেসটা আমরা যদি এ বি সি ডি সব ধরনের ক্যারেক্টার ধরতে চাই, যেমন কোনো একটা ফিল্ড আমার হবে নিউমেরিক 0 থেকে 9 পর্যন্ত নিব আর ডট নিব, অন্য কিছু নিব না, এরকম যদি হয় তাহলে আমার কি প্রেস ইভেন্ট ধরতে হবে, কারণ কোন কি প্রেস করছে সেটা ডিজিট কিনা অথবা ডট কিনা সেটা আমাকে চেক করতে হবে। আর যদি আমি কন্ট্রোল ধরতে চাই, যেমন ইয়া কিনা ট্যাব কিনা অথবা হচ্ছে ইন্টার কিনা অথবা স্পেস কিনা, সেক্ষেত্রে আমার কি আপ ডাউন ভালো কাজ করে। আরও একটা ইস্যু আছে, কি প্রেস ইভেন্টটা আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, ধরেন এ সাবসে আপনি ওইটা বি করে দিবেন, এটা কি প্রেস ইভেন্টটা করা যাবে না যে তা না, বাট ওইটার জন্য কি প্রেস ইভেন্টটা যদি আপনি কোনো ক্যারেক্টার চেঞ্জ করতে চান যে এটা সাবসে আমি ওইটা পাঠাই দিই, তাহলে কি ডাউন হচ্ছে বেস্ট, কারণ কি আপ হয় নাই, কি কেবল ডাউন হয়েছে, আপ হওয়ার আগ পর্যন্ত আমার সময় আছে চেঞ্জ করে দেওয়ার, 2 নম্বর ইভেন্ট, বুঝা গেছে? তাহলে এখানে আমরা ইভেন্টটা বের করব, ডাবল ক্লিক করলে কি ইভেন্ট আসছে লোড। এখন ইভেন্টে যাবো কেমনে ভুলে গেছি, কিন্তু যেহেতু কেউ আমাকে এখানে হেল্প করবে না, আমাকে মনে করতে হবে। এখান থেকে আমরা প্রপার্টিজের পাশে হারপিক সাইনে যাব, এখানে এসে আমরা খুঁজে বের করব কি ডাউন, হাজার হাজার ইভেন্ট আছে, কয়েক লক্ষ কোটি, এতর দিকে খেয়াল করে লাভ নাই। কি ডাউন, কি ডাউন ইভেন্টে আমরা দেখতেছি একটা অবজেক্ট সেন্টার আসছে আর একটা কি ইভেন্ট আর্গ আসছে। নর্মালি বাকিগুলোতে ইভেন্ট আর্গুমেন্ট আসে, বাট এখানে কি ইভেন্ট আর্গুমেন্ট আসছে ই নামে। এবার আমরা জাস্ট এখানে চেক করব, যেহেতু ইভেন্টটা ই নামে আসছে অর্থাৎ ই ডট কি কোড আসছে, কি কোড ই ডট কি কোড যদি ইকুয়াল কি যতগুলো কি আছে এর মধ্যে ইন্টার কি হয় অথবা রিটার্ন কি হয়, দুইটা দিলেই ধরবে, তাহলে ইন্টার যদি হয় তাহলে আমাকে এখন করতে হবে কি ইন্টারের বদল ট্যাব পাঠিয়ে দিতে হবে, তাহলে আমার সফটওয়্যার বুঝবে। এইটা একটু কষ্টকর, এটা অনেক বেশি খোঁজাখুঁজি না করলে, অনেক বেশি অ্যাডভান্স না হলে নর্মালি কারো পক্ষে একা একা জানা সম্ভব না। তাহলে সেন্ড কি ডট সেন্ড, এখন ট্যাবের কোনো ক্যারেক্টার আছে, যেমন এই একটা ক্যারেক্টার, ট্যাবের কি ক্যারেক্টার আছে, ট্যাবের কোনো ক্যারেক্টার নেই, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মাঝখানে ট্যাব লিখে দিব, তাহলে এটা কনভার্ট হবে ক্যারেক্টারে, ক্যারেক্টারে কনভার্টার সে রিকগনাইজ করবে যে এটা ট্যাব ক্যারেক্টার। এবার সব কথার শেষ কথা, এটা কি কাজ করে? এখন আপনি বিরোধী দলের লোকজনদেরকে যদি সফটওয়্যার দিতে চান, তারা বলবে আবার এটা টুং টাং করে কেন, কারণ এই টাইপের ফর্মগুলার কোনো কন্ট্রোলে ইন্টার চাপলে টুং টাং করবেই। এটা বন্ধ করার জন্য কি করবেন? তাহলে কেমন ও আবার গান সারিয়ে সফটওয়্যার চালু করে, এদিকে গান চলে এদিকে সফটওয়্যারে কাজ করে, টুংটাংয়ের জন্য তার পছন্দ না। এই সফটওয়্যারে সাউন্ডও বন্ধ করা যায়, সিস্টেম সাউন্ড। কেমন করবেন এটা অ্যাসাইনমেন্ট, আর যদি কেউ পারেন চুপচাপ আমাকে একটু জানাই দিন, কারণ আমি এটা পারি না। আরেকবার প্রেস করবো, হ্যাঁ এটা একটা ব্যাপার যে বাটনগুলোতে আর ইন্টার কাজ করবে না, কেন? কারণ বাটনে ইন্টার চাপলে বাটনে ক্লিক করবে, সেক্ষেত্রে এই কারণেই মনে করেন যে মাইক্রোসফট সবগুলো ডিফল্ট ট্যাব দিয়ে দিছে, নাহলে তো ডিফল্ট ইন্টারে দিয়ে দিত, যে কোনো বাটনে ফোকাস থাকা অবস্থায় ইন্টার চাপলে ওটা ক্লিক করবে। ওটা তো আমি করেই দিব, আপনার ফোন যাক, আমাদের ইন্টিজার ফিল্ড আসবে না, এজ আসবে না, ওখানে আমি করে দেখাবো। হ্যালো, এখানে 4-5 হাজার ডাটা থাকতে পারে না? এখন আমি যদি এখানে ক্লিক করি 4-5 হাজার লিস্টে আসে, দেখতে কেমন হবে? ইউজারে সিলেক্ট করতে প্রবলেম হবে কিনা? সেক্ষেত্রে আমরা যদি এখানে বি চাপলে বি দিয়ে সব চলে আসতো, একটা অটো কমপ্লিটের একটা ব্যবস্থা রাখতে পারতাম, সেটা করা যায় কিনা? আর জ্বালাবো না আপনাদের, এটা দেখাই ছেড়ে দিব এই ফর্মটা। তাহলে আমরা এই কম্বো বক্সে আসি,
প্রপার্টিজে যাই, এই যে হাইপিক সেন্টার আসার জন্য ইভেন্ট আসতেছে, প্রপার্টিজ সেন্টারে ক্লিক করি। ক্লিক করে এখানে আমরা অটো কমপ্লিট মোড এখানে দেবো সাজেস্ট অ্যান্ড অ্যাপেন্ড। সাজেস্ট অ্যান্ড অ্যাপেন্ড মানে হচ্ছে সাজেশনও দিবে এবং আপনি যত লিখবেন ওই অনুযায়ী আইটেমগুলো শর্ট করে আনবে। তো এটাই বেস্ট। তারপর আমরা অটো কমপ্লিট সোর্সে এসে দিব হচ্ছে লিস্ট আইটেম। আপনি যদি চান যে ও ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স এগুলোতে সে কি লিখছে সেগুলো আনতে, তাহলে কি দিবেন? হিস্ট্রি লিস্ট মনে হয়, ও এটা এখন নাই, ওটা নাই। এখানে ফর্ম ডাটা ছিল একটা আগে, সে ফর্ম ডাটাটা নাই। যাই হোক, আমাদের এইখানকার ক্ষেত্রে আমরা যেটা করবো লিস্ট আইটেমস। তাহলে লিস্ট আইটেমের মধ্যে একটা অটো কমপ্লিট সে জেনারেট করবে। দেখি আগে একবার চোখ বুলায় দেখি কেমন ব্যাপারটা। বি বাংলাদেশ, ভুটান, বুলগেরিয়া, যেই আমি ইউ দিব বুলগেরিয়া চলে আসছে, এইভাবে সে ইয়ে করবে। তো আমরা ইন্টারফেসটা সব দিক দিয়ে মনে আপাতত দৃষ্টিতে সব ঠিকঠাক রাখতে পারছি। এবার শুধু সেভের কাজটা করব। না, ওটা তো অ্যাসাইনমেন্ট, আমি তো বললাম ওইটা আমি পারি না। সেভ। এইবারও আমি কপি করব। কন্টিনিউ কোথায়? উপরেরটা বলে পুরো কোডটাই আমরা কপি করি। যেহেতু আমি স্ট্রাকচার ওয়েতে কোড করছি, আমার শুরু থেকেই একটা ব্যাড ইন্টেনশন ছিল যে আমি কপি পেস্ট করব, যার কারণে কোডের স্ট্রাকচারটাই এরকম করছি। তাহলে সেভ ক্লিকে আমরা পেস্ট করে দিলাম। এইখানে একটা ইরোর দিবে ইপি, কারণ এটা ওইখানে গ্লোবালি ডিক্লেয়ার করা ছিল। এটা এমন কোনো বিগ ডিল না। এখানেও ফর্মের শুরুতে আসে আমরা ইরোর প্রোভাইডার ইপি ইকুয়াল টু নিউ ইরোর প্রোভাইডার ডিক্লেয়ার করে দিলাম। এবার আমরা একটা সেভ বাটনে রিভিউ করি। ও, এটা তো লোড। সেভ ইয়ার ইকুয়াল টু 0 ক্লিয়ার টিএক্সটি নেম, আর নেমের লেন্থ যদি 50-এর বেশি হয় তাহলে একটা ইরোর। এখানে আমার এক্সট্রা একটা ফিল্ড আছে না, কান্ট্রি। তাহলে কান্ট্রিতে যদি কিছু সিলেক্ট না থাকে সেই সিটি আমরা নিব না। সেক্ষেত্রে আমার আর একটা চেক করতে হয় ইফ সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু। সিলেক্টেড ভ্যালুর উপর যদি আমি মাউস নেই, এটার ডাটা টাইপ আমাকে বলতেছে অবজেক্ট। খেয়াল করছেন? তার মানে এটা টেক্সট রিটার্ন করবে না, ইন্টিজারও রিটার্ন করবে না, আমাকে রিটার্ন করবে অবজেক্ট ফরম্যাটে। তাহলে অবজেক্টের ব্যাপারটাকে এটা নাল হইতে পারে। তার মানে বোঝা যাচ্ছে ইউজার যদি কোনো ভ্যালু সিলেক্ট না করে, কিছু সিলেক্ট না করে, আমাকে ফাঁকাও দিতে পারে, তবে 99% চান্স হচ্ছে নাল দিবে। নাল তো আর কিছু করা যায় না, নালের সাথে কারো কিছু কম্পেয়ারও করা যায় না। এই কারণে শুরুতে আমরা সিলেক্টেড ভ্যালু একটু মনোযোগ দিয়ে শুনি, যে সিলেক্টেড ভ্যালুকে চেক করে দিব যে ইকুয়াল নাল কিনা। এখন কোনো কম্পাইলারে কোনো সেটিংসে সে নাল নাও পাইতে পারে, ফাঁকা পাইতে পারে। এই জন্য আমরা অর দিব, দিয়ে বলবো যে সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ডট টু স্ট্রিং, অবজেক্টটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিব ইকুয়াল যদি ফাঁকা হয়। এখন ফাঁকা হোক অথবা নাল হোক, যেটাই হোক, তাহলে আমার ইরো। এখন সমস্যা হচ্ছে আমি নালটা পরে লিখতে পারতাম, ফাঁকাটা আগে লিখতে পারতাম না। জি না, পারতাম না। কারণ আমি ফাঁকাটা যদি আগে লিখতাম, তাহলে যখন নাল ডাটা আসতো তখন সিলেক্টেড ভ্যালু নাল আসতো। এটাকে টু স্ট্রিং করতে গেলে আমার দাঁত ভেঙে যেত, মানে একটা এক্সেপশন হইতো, ইরোর আসতো। বোঝা গেছে ব্যাপারটা? নালকে কখনোই স্ট্রিংয়ে কনভার্ট করা যায় না, বা কোনো ফরম্যাটেই কনভার্ট করা যায় না, ওটাকে নাল দিয়েই চেক করতে হয়। এই জন্য আমি এখানে একটা টেকনিক ইউজ করছি। আমরা হিউম্যানরা কি করব, যদি বলা হয় এইটা না হয় ওইটা, যে কোনো একটা হলেই, প্রথমটা হলে দ্বিতীয়টা আমরা চেক করব, এটা শর্টকাটটা। এই কম্পাইলারে এটা হচ্ছে শর্ট সার্কিটিং। সে যখন দেখবে যে কান্ট্রির সিলেক্টেড ভ্যালু নাল, সে আর দ্বিতীয়টা চেক করবে না, কারণ দরকার কি, লাভ আছে কোনো? এই জন্য এটা আমি প্রথমে রাখছি, তাহলে আর হ্যাং করার কোনো চান্স আছে? যদি নাল হয় এখানেই ভিতরে ঢুকে যাবে। আর যদি নাল না হয় তখন ফাঁকা হইলে এইটার কারণে সে ইরোর ধরবে, আর ফাঁকা না হলে তো আমার ঠিকই আছে সব। বোঝা গেছে? তাহলে এটা আগে পরের একটা ব্যাপার আছে, এটা মাথায় রাখতে হবে। এইবার এইখানে এসে আমি বলি ইআর প্লাস প্লাস, এরপর ইপি ডট সেট ইরোর। কোথায় ইরোর সেট করব? সিএমবি কান্ট্রি। কি ইরোর সেট করব? সিলেক্ট। আর কিছু না, অত বলতে পারবো না, বাকি সব সেম, খালি ইনসার্ট ইনটু কান্ট্রির জায়গায়
ইনসার্ট ইনটু সিটি, আর নেমের পরে কান্ট্রি আইডি, আর ভ্যালুতে এসে যোগ হবে কি কান্ট্রি আইডি। এরপর প্যারামিটার একটা এক্সট্রা যোগ হবে, সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। কোন প্যারামিটার? আইডি, এবং ভ্যালু হিসেবে যাবে সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু। এটা কনভার্ট করা লাগবে না, কারণ প্যারামিটারে আমরা অবজেক্ট পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি কান্ট্রি ইনসার্টেড বলবো না সিটি ইনসার্টেড বলবো? আর এখানে এসে টিএক্সটি নেম ক্লিয়ার করছি, সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু -1। সিলেক্টেড ভ্যালু ক্লিয়ার করবো, কারণ এখানে দুইজন অ্যাসোসিয়েটেড। ওকে, এবার আমরা দেখি রান হয় কিনা। তো সার্চ তো কাজ করবে না। এবার আমরা প্রথমে দিব ঢাহা বাংলাদেশ, তারপরে আমারটা রংপুর কি বাংলাদেশে না, তারপরে নানারটা। এই নোয়াখালী তো কবে ইন্ডিয়া দখল করে নেওয়ার কথা, এখনো নেয় নেই কেন? ও, বিভাগ দেওয়ার পর তারপর নেবে, কারণ এখন তো জেলা নিলে ওদের প্রেস্টিজ ইস্যু। ওকে, এই তিনটা দিলাম। আর দাদার দিকে দেই, দাদার আমাদের বন্ধু, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? ও ইন্ডিয়ায় নাই। আচ্ছা, এই যে হ্যাকিং যেটা আছে এটা পরে এডিট শিখবো না, তখন এটা এডিট করে ইন্ডিয়া করে দিব, ঠিক আছে? শ্বশুরবাড়ি রংপুরে তো। ওকে, এক্সিট করে দিলাম। অনেক সিটি ইনসার্ট হয়েছে, তারপরেও একটু আমরা চেক করে আসি ডাটাবেসে আসলে ইনসার্ট হয়েছে কিনা। আমাদের ডাটাবেস কোথায়? হয়েছে। যাই হোক, এবার আমরা আমাদের সফটওয়্যারে গমন করি। গমনপূর্বক আমরা সিটি ইন্টারফেসে গমন করি। সিটি ইন্টারফেসে সার্চে ক্লিক করি। এখানেও আমি কপি মারব, কান্ট্রির যে সার্চ ছিল সেটা কপি করব। তখন আপনাকে কমান্ড লিখতে হবে। ওটা দিছে কারণ যারা শুরু করবে, শুরুতে যেন কাজ করতে পারে। যখন আপনি অনেক আইটেম দেখবেন মিলিয়ন বিলিয়ন হবে, তখন ওটা দিয়ে সাপোর্ট পাবেন না, বোঝা যাচ্ছে, তাই না? আসলে কমান্ডটাই শিখতে হবে। ভালো হয়েছে। এবার সিটিতে এসে যখন সার্চে ক্লিক করবে, আমরা কোডটা স্যামসাং পেস্ট করি, সব ঠিক আছে, খালি এইটা বাতি জ্বলতে হবে। আর এখানে সিলেক্ট আইডি নেম অ্যান্ড কি কান্ট্রি আইডি, আর ফ্রম হচ্ছে সিটি। এবার আমরা আরেকটা কাজ করি, যেহেতু এই কাজটা এর আগে করছি, এখানে কলাম এডিট করতে হবে না, কারণ আমার অজ্ঞা কলাম বাজছে। কল কান্ট্রি আইডি, হেডার টেক্সট কি হবে? কান্ট্রি আইডি, অ্যাড, ক্লোজ। এইটাতে এটা মাঝখানে হয়েছে কেন, এটা নিচে নামাই দিই। এবং এটাতে ডাটা প্রপার্টি কি হবে? সিলেক্ট কমান্ড থেকে আমার কান্ট্রি আইডি যে কলামটা আসবে সেটা হবে, তাই না? এটা তো গত ক্লাসেও দেখাইছি। এবার রান করি, মনে হয় এবার ঠিক আছে সব। দিব সার্চ, খালি একজন রাজি, ঠিক আছে? কেন ইউজার ওখানে এত বড় বড় লেকচার মারলাম যে ইউজার তো কান্ট্রি দিবে, কান্ট্রি আইডি দিবে না, কারণ সে তো দিছে কান্ট্রি, আর এখানে আসছে আইডি। তাহলে কান্ট্রির নাম তো এখানে নাই সিটি টেবিলে। তাহলে কিউরি মনে আছে জয়েনিং দেখাইছিলাম, এখানে জয়েনিং করতে হবে। তাহলে টেবিল ফিজিক্যালি যেমন আছে ওইটা আমার দেখানো চলবে না, টেবিলটা লজিক্যালি আমার একটু চেঞ্জ করে দিতে হবে, ফিজিক্যাল টেবিলের চেয়ে একটু ডিফাইন করতে হবে। তাহলে বাইরের লোক না জানুক, আমরা জানি যে এখানে একাধিক টেবিল থেকে ডাটা আসবে, তাই না? একাধিক টেবিল থেকে ডাটা আসলেই সিটি, এটার নাম আমরা দিই সিটি, এবং এটার সাথে আমরা কি করব? লেফট জয়েন, ইনার জয়েন করব না, লেফট জয়েন করব। লেফট জয়েন করব কাকে? কান্ট্রিকে। নাম দিব কি? সিএন।
তারপরে অন লিখে এদের রিলেশনটা বলে দিব যে কিসের ভিত্তিতে এই দুইটা জয়েন হচ্ছে। তাহলে অন লিখে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি হয়ে গেল। এবার আমাকে উল্লেখ করতে হবে কোন টেবিল থেকে কোনটা টানবো, করবো উল্লেখ। তাহলে সিটি টেবিল থেকে আইডি, সিটি টেবিল থেকে নেম, কান্ট্রি আইডি আইতো নো, সেক্ষেত্রে আমরা সিএন কান্ট্রি টেবিল থেকে নেম অ্যাজ কান্ট্রি। তাহলে দুইটা তো আর নেম নামে আনবো না, সিটি নেমটা নেম নামে আসুক, শুধু কান্ট্রি টেবিলের নামটা কান্ট্রি নামে আসবে। এবার একটু সমস্যাটাও সমাধান করে ফেলবো। এই গ্রিড ভিউতে আসি, গ্রিড ভিউতে এসে এডিট কলাম, তখন তো আর বুঝি নেই, ছোটো ছিলাম। এখন এই কান্ট্রি নামে কোনো কলাম নাই, ফিজিক্যালি আছে, লজিক্যালি নাই। এই জন্য এটার ডাটা প্রপার্টি নেম কান্ট্রি করে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ এটার হেডার টেক্সটও আমি কান্ট্রি করে দিব, এবং এটার যে নাম আছে সেটাও কল কান্ট্রি করে দিব। ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে না, এটা আমরা পরে মনে করবো আর এটা পড়েন কি, এখানে তো অন্য একটা টেবিল আসবে, ওকে করে দিই। তাহলে এবার দেখা গেল যে আমি একটা প্রপার সলিউশনে অথবা প্রপার একটা ইন্টারফেস ইন্টিগ্রেশনে আসতে পারছি, তাই তো নাকি তাই? ওকে, তাহলে এইভাবে দুইটা তিনটা ফিল্ড নিয়ে যদি কলাম হয়, টেবিল হয়, আমরা পারবো। 200-300 কলাম নিয়ে হলেও আমরা পারবো না, খালি একটু সময় বেশি লাগবে। এই যা কনসেপ্টটা বোঝা গেছে, ডাটাবেজের সাথে ইন্টারফেসের ইয়াটা বোঝা গেছে, রিলেশনটা। ডাটাবেজে আমি একদম জটিল করে, একদম কম্প্যাক্ট করে, সিকিউর করে ডাটা রাখবো, যেটা একদম ডাটা খুব দ্রুত যাবে, খুব দ্রুত আসবে। আর ইন্টারফেসটা আমি ইউজারের মতো করে সাজাবো। যদি এখানে অ্যাকচুয়াল ইন্টারফেস আমরা বুঝতে পারতেছি না এখনো, এটা শুধু ডাটা আদান প্রদান করতেছি। এরকম 200-300 টেবিলের কাজ করার পর আমরা অনেক রিপোর্ট বের করতে পারবো। ওই শুরুর দিনে আপনাদের বলছিলাম না যে 5 কোটি টাকার কোন কোন প্রোডাক্ট কিনলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, একটা এক্সাম্পল বলছিলাম না, ওইটাতেও আমরা যাইতে পারবো। সেটা তো আর এন্ট্রি দিচ্ছে না, 5-10 বছরের এন্ট্রি থেকে সে বের করতেছে, তাহলে ওইটাতেও যাইতে পারবো। এখন তো আর যাইতে পারতেছি না। এখন ইস্যুটা হচ্ছে একটা ব্যাপার, বলেন তো, একই কোড বারবার আমি কপি পেস্ট করতেছি না, কি মজা। আর কপি পেস্টটা কি ভার্চুয়ালি হয়েছে নাকি ফিজিক্যালি হয়েছে? ফিজিক্যালি হয়েছে, যার কারণে কোথাও যদি কোনো প্রবলেম হয়, কোনো কোডের এরর হয়, আমার কি হবে? 200-300 ফর্ম হলে প্রথমে যেটা করতে হবে, যে ববিতার কথা বলছিলাম না, না বলে চলেছিল, প্রথমে ওইটা হবে, তারপর আনোয়ার হোসেন হয়ে যাবে। তারপরে যদি সার্ভাইভ করেন, বেঁচে যান, লটারির দশমের মতো লটারির আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 200-300 ফর্ম এখানে 2-3 হাজার জায়গায় চেঞ্জ করার সোজা কথা না। তাহলে আমরা এমন একটা স্ট্র্যাটেজিতে আসবো, যেমন অনেক বড় একটা সফটওয়্যার, একবার একটা ক্লায়েন্ট সে কোনো কারণে বললো যে সে এসকিউএল দিয়ে চালাবে না, কেন? তার যে অফিসে ওরাকল নেওয়া আছে, আইটি টিম ওরাকল ছাড়া কিছু বোঝে না, তারা ওরাকল সার্ভারে একটা ডাটাবেস দিবে, এসকিউএল ইনস্টল দিতে দিবে না, কারণ অফিসের নিয়ম, আইটি যদি না দেয় ওদের কিছু করার নেই, তাহলে আমাদের সফটওয়্যার ইয়েতে ওরাকলে করে দেয়। কিন্তু না, এটা তো রিকোয়ারমেন্টে ছিল না, কারণ ওরাকলে করে দিব, আমার তো 1 মাস সময় লাগবে, বাজেটও বাড়াইতে হবে। তো ঠিক আছে, আমরা 50,000 টাকা বাজেট বাড়াই দিব। আমি তো খুশি, পুরো মাস ঘুরে বেড়ালাম, 50,000 টাকা এক্সট্রা তখন আমার কাছে অনেক ছিল, পুরো মাস হাওয়া লাগায় ঘুরে বেড়ালাম। 28 দিনের মাথায় কি 29 দিনের মাথায় আসে শুধু একটা জায়গায় 5 মিনিটে চেঞ্জ করলাম, একটা জায়গায় দিয়ে দিলাম। এখন এটা আপনি আনইথিক্যাল বলবেন, আমি এটা জানি, এবং ওই লাইব্রেরিটা সিস্টেমটা ডেভেলপ করতে আমার 4-5 বছর লেগে গেছে। 4-5 বছর যদি আপনার হিসাবে যে দিনে 2 ঘন্টা করে করবো সেই হিসাবে, কিন্তু আমি যদি 12-13 ঘন্টা ধরি, তাহলে ওইটা 4-5 বছর ইকুয়াল টু 20 বছর, কম সময় না। এখন এখানে আমি যেটা বুঝাতে যাচ্ছি, এক কোড আমরা বারবার লিখবো না, একই এই কোডটা যদি আমরা একটু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করি অথবা রিইউজ করার একটা চিন্তা ভাবনা করি, তাহলে যেখানে আমার টোটাল সফটওয়্যারে 2000 কোটি লাইন লাগবে, সেটা কমে 2000 লাইনে চলে আসবে। পার্থক্যটা অল্প না খুবই অল্প? অনেক বেশি পার্থক্য, তাই না? তাহলে অ্যাটলিস্ট এইটা প্রমাণ যে কান্ট্রি টেবিলে আমরা একটা যেই কোড লিখছি, সেম কোড আমরা সিটির নিউতে লিখছি, সেম কোড আবার আমাকে এখানে লিখতে হবে যদি আমি সার্চটা করতে চাই। তো সার্চের কাজটা আমি এখন করাবো না, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসে, তারপর সার্চের কাজটা করাবো। মানে এখানে সার্চ করতে গেলে আবার এখানে কান্ট্রি আসবে না, আমি শুধু ওই কান্ট্রি সিটি দেখবো, সেম কোড আবার আসবে, আবার স্টুডেন্টে গিয়ে কান্ট্রি আসবে না, স্টুডেন্ট নিউতে গিয়ে কান্ট্রি আসবে না, এডিটে গিয়ে কান্ট্রি আসবে না। চিন্তা করেন তাহলে শুধু কান্ট্রির ওই কোডটাই কতবার আসতেছে, তাহলে এগুলা চলবে না। সেক্ষেত্রে ডাটাবেজে আমরা দেখতেছি যে আবার 2টা টেবিল আছে, টেবিল থেকে এখানে যদি আমি ডাটা টাইপ হিসেবে চিন্তা করি,
কি ডাটা টাইপ, কম্পাউন্ড ডাটা টাইপ অথবা ইউজার ডিপেন্ড ডাটা টাইপ, সেক্ষেত্রে আমরা ক্লাস অথবা স্ট্রাকচার ইউজ করতে পারি। ক্লাস আর স্ট্রাকচারের পার্থক্য আপনাদের বলছি না একবার, বলি নাই? আচ্ছা তাহলে অন্য কোনো সময় বলবো না, আজকে আমরা ক্লাস ইউজ করব। ক্লাস আর স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে স্ট্রাকচার ভ্যালু টাইপ আর ক্লাস রেফারেন্স টাইপ। এটা এখন কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না, এটা আমি একদিন দেখাবো আপনাদের। না সেরকম কিছু না, সেটা এখানে সেরকম কিছু না, এখানে জাস্ট ওর কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর আপনি চেঞ্জ করতে পারবেন স্ট্রাকচার। তাহলে এগুলো যদি ডাটা টাইপ আমি তৈরি করি, যে কান্ট্রি নিয়ে যে কাজ করতেছে সব কিছু কান্ট্রিতেই থাকবে, ওর প্রপার্টি, ওর মেথডগুলা, অথবা ও কীভাবে ডাটাবেজে যাবে আসবে, তাহলে এটাকে আলাদা করে ডিফাইন করার জন্য আমি একটা সুন্দর ফোল্ডার নেই, যেটার নাম দেই DAL, ডাটা অ্যাক্সেস লেয়ার। ডাটা অ্যাক্সেস লেয়ার, এখানে প্রথমে আমি কান্ট্রির কাজটা করব, নিউ আইটেম ক্লাস, এবং এটার নাম দিব কান্ট্রি। এখানে এসে প্রথমে আমরা বলবো ইউজিং সিস্টেম ডট ডাটা, এবং আরও বলবো ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। এই দুটো ইউজিং করে নিব। এবার আমি একদম পুরোপুরি প্রোগ্রামার, তুখোর প্রোগ্রামার। এবার কান্ট্রিতে আমরা কি কি নিয়ে কাজ করব, ফিল্ড কি কি আছে, আইডিয়ার নেম ম্যাপিং করতে হবে, ডাটাবেজে আইডিটা কি আছে ইন্ট, তাহলে সি শার্পে কি হবে ইন্ট হবে, কিন্তু ডাটাবেজে লেখার সময় ছোট হাতের লিখছি, এখানে লেখার সময় সুন্দর করে লিখছি। আর নেম আছে কি ভার ক্যারেক্টার, সি শার্পে কি হবে স্ট্রিং নেম। এই হলো দুটা, এই দুটো আমি ডিক্লেয়ার করার পর এখন এগুলোর উপর কি কি কাজ হবে, ইনসার্ট হবে ডাটাবেজে দেখছি চোখের সামনে, তারপরে এই টেবিলটা থেকে সিলেক্ট হবে, আর কি কি হতে পারে, আপডেট হতে পারে, ডিলিট হতে পারে, আর কি হতে পারে, যে কোনো একটা রো আমি সিলেক্ট করবো, সিলেক্ট বাই আইডি, যে অমুক সিটিটা আমি সিলেক্ট করে আনবো, অমুক কান্ট্রিটা সিলেক্ট করে আনবো। তাহলে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো এইভাবে, জাস্ট ফাংশন জানে কেমনে লেখে, স্ট্যাটিক এখানে নাই, বুল ইনসার্ট। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে ইনসার্ট কল করলে সে ইনসার্ট করতে পারছে কি পারে নাই সেটা আমাকে রিটার্ন করে দিবে ট্রু অথবা ফলসে। ইনসার্টের কাজটা কোথায় করছি ভাইয়া, কান্ট্রির, কেউ হেল্প করবে না, ঠিক আছে। এই যে স্কুল কানেকশন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ইনসার্টের কাজটা করছি। ক্লোজ করবেন, আচ্ছা করেন, ওকে। তাহলে কান্ট্রিতে এসে আমরা ইনসার্টের কোডটা এখানে পেস্ট করে দিই। এখন সমস্যা, এটা তো ক্লাস, এটা তো উইন্ডোজ ফর্ম না, এখানে আপনি অনেক কিছু পাবেন না, আর এ তো মেসেজ বক্স দেখাবে না, অনেক কিছু আছে। এটাকে একদম স্লিম হইতে হবে যাতে ওয়েব ডেস্কটপ সব জায়গায় সাপোর্ট করে। এ শুধু ইনসার্ট করবে, টু রিটার্ন দিবে, কোনো মেসেজ বা কিছু দেখাবে না, এক্সট্রা কোনো কাজ নাই। সেক্ষেত্রে কানেকশন নিলাম, কমান্ড নিলাম। এখন এইখানে সে টিএক্সটি নেম ডট টেক্সট চিনতেছে না, না চিনুক, আমার কি, ও নেম নামে তো তার ফিল্ড আছে, সেটা দেখাই দিই, তাই না, তার তো নেম নামে ফিল্ড আছে, সেটা দেখাই দিই জাস্ট। এবং এখানে কোনো মেসেজ ক্লিয়ারিং কিচ্ছু নাই, এখানে সে রিটার্ন করবে ট্রু, কারণ সে কাজটা পারছে। এখানে যদি সে রিটার্ন ট্রু করে, কানেকশন ক্লোজ করার কোনো সুযোগ আছে ভাইয়া? কোনো সুযোগ নেই। অতএব আমার এখানে একটু রিডান্ডেন্সি বাড়লো, মানে একই কোড একাধিকবার করলাম, সমস্যা কি, ওকে। আর ক্যাশে কিছু নেওয়ার দরকার নাই আপাতত। আর এইখানে কানেকশন ক্লোজ হওয়ার পরে আমরা বললাম রিটার্ন ফলস। তাহলে আমরা কি নিশ্চিত যে এই ফাংশনটা হয় ট্রু না হয় ফলস রিটার্ন করবে? পাক্কা? এবার এইখানে কাজ করার আগে, অন্য কাজ করার আগে শুধু ইনসার্টটা আমাদের টেস্ট করতে হবে না, একবার টেস্ট করতে হবে তো। তাহলে আমার কাছে একটা ক্লাস আছে যেটা কান্ট্রি টেবিলের সাথে অ্যাসোসিয়েট। কান্ট্রি টেবিলে যেমন আইডি নেম আছে, আমার এটা তো আইডি নেম আছে, এবং কান্ট্রি টেবিলে যখন ইনসার্ট করবো এটার আমি ইনসার্ট ফাংশন কল করব, বোঝা গেছে? কিন্তু কথা থাকে হচ্ছে, যেহেতু ইনসার্ট ফাংশন কল করলে এই ক্লাসের নামটা যায় হচ্ছে ডাটাবেজে, সেহেতু ইনসার্ট কল করার আগে এর নামে আমার কিছু একটা দিতে হবে, তাই না ইস্যুটা? সেক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউতে সেভে ক্লিক করলে এগুলো আমার আর লাগতেছে না,
এখানে এগুলো লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ আমার ডাটাবেস আমি চিনবো না, আমি ইন্টারফেসে আছে, আমার ডাটাবেস চেনার দরকার নেই, আমি ডাটা অ্যাক্সেস লেয়ার চিনবো। আমার এই ফর্মের জন্য ডাটা অ্যাক্সেস লেয়ার আছে ডাল ডট কান্ট্রি, এটার নাম দিই সিএনটি ইকুয়াল টু নিউ ডাল ডট কান্ট্রি। এবার ইনসার্ট কল করার আগে তার নাম দিতে হবে না, কারণ ইনসার্ট কল করলে ওই নামটা তো যায় ডাটাবেসে, সেই জন্য আমি বলবো সিএনটি ডট, আল্লাহ আসে না, এই চারটা আসছে কারণ প্রত্যেকটা ক্লাস বাই ডিফল্ট সিস্টেম ডট অবজেক্ট থেকে ইনিট হয়ে আসা, যার কারণে এই চারটা মেথড পাইছে। কিন্তু আমার তো এগুলো দরকার নাই, আমার কি দরকার? আইডি আর নেম আর ইনসার্ট। ঠিক বলছি নাকি ঠিক বলছি? আমি কি করব? প্রত্যেকটা ক্লাসের ভিতর, প্রত্যেকটা ক্লাস যেহেতু একটা ইউজার ডিফাইন্ড টাইপ, এর ভিতরে 5 ধরনের এলিমেন্ট থাকতে পারে, 5টা মূলত, হ্যাঁ 5 ধরনের এলিমেন্ট থাকতে পারে। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, কারণ আপনি যদি স্ট্রিং এস ডিক্লেয়ার করেন ওটা তো একটা জাস্ট ডিক্লেয়ার হয়ে গেল, মেমরিতে জায়গা নিল। কিন্তু ক্লাসের ভিতর কয়টা আছে ঠিক জানা আছে? এক এক ক্লাসে এক এক রকম থাকতে পারে, যার কারণে ক্লাসকে যখন আমি নিউ বলে কল করি, ওর কনস্ট্রাক্টরের ভিতরে যা যা আছে সবার জন্য জায়গা দখল করে নেয় মেমরিতে। এটা আমরা কালকেও না পরশু ক্লাসে, মানে কালকের ক্লাস বলতে নেক্সট ক্লাস আর একটু রিভিউ করবো, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড একটু শক্ত কনসেপ্টে আসছি। ডিস্ট্রাক্টর যখন ক্লাসটার স্কোপ শেষ হয়ে যায়, ও মেমরিতে যে যে জায়গাগুলো নিছিল ওগুলো রিলিজ করে দেয়, যার কারণে সবাই বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামটার পারফরমেন্স খুব ভালো দেয়। কেন? সকালবেলা 16 গিগা র্যাম ইউজ করি, 16 মেগাবাইট র্যাম ইউজ করতেছি, রাত দিন 24 ঘন্টা চললে 10 বছর পরেও দেখা যেত বড় জোর 18 মেগা র্যাম ইউজ করতেছি, আর ও ইউজ করতেছে ছেড়ে দিচ্ছে, ইউজ করতেছে ছেড়ে দিচ্ছে, মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালো। আর যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে প্রোগ্রামিং না করেন, তাহলে সকালে 16 মেগাবাইট, দুপুর হইতে হইতে 4 গিগাবাইট পার হয়ে যাবে, পিসি রিস্টার্ট দেওয়ার আগে আর পিসি কাজ করবে। বোঝা গেছে ইস্যুটা? তাহলে ক্লাসে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর বাই ডিফল্ট থাকে, তাহলে আপাতত ওটা নিয়ে না পেছাই। আর থাকতে পারে প্রপার্টি আর মেথড। আপাতত আমি যেটা লিখছি আইডি নেম, সেগুলো প্রপার্টি না, ফাংশন যেটা লিখছি ক্লাসের ভিতর ফাংশন লিখলে ওটা মেথড। একটা ক্লাসে হয় প্রপার্টি না হয় মেথড, না হয় দুইটাই থাকতে হবে, কারণ বাকিগুলো তো আপনার ডিফল্ট। শুধু প্রপার্টি অথবা শুধু মেথড অথবা প্রপার্টি মেথড কিছু না থাকলে ওই ক্লাস করে আপনার লাভ নেই। ওকে, এখন এই প্রপার্টি আর মেথডগুলো অ্যাক্সেস আইডেন্টিফায়ার আছে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, স্ট্যাটিক। প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, স্ট্যাটিক। এর মধ্যে আমি স্ট্যাটিকটা বাকি রাখবো, এটা অনেক পরে হবে, কারণ এখন এটা বুঝাইতে গেলে খামাখা কনসেপ্ট মিসম্যাচিং হয়ে যাবে। একটা ক্লাসের যেই প্রপার্টিগুলো পাবলিক সেটা তার অবজেক্টে পাবে। এখানে আমরা কান্ট্রি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি না সিএনটি নামে, তাহলে সিএনটি পাচ্ছে না, কারণ কান্ট্রিতে এই শয়তানগুলো সব প্রাইভেট, কিছু না লিখলে প্রাইভেট। আবার জাভা আর পিএসপিতে যদি যান, কোনো অ্যাক্সেস আইডেন্টিফায়ার না লিখলে ওটা পাবলিক। তাহলে এখানে যেহেতু কিছু না লিখলে প্রাইভেট, আর ওখানে যেহেতু কিছু না লিখলে পাবলিক, আমি অত ঝামেলার মধ্যে যাই কেন ভাই, আমি লিখেই দেই এটা পাবলিক। ওকে, একইভাবে আমার ইনসার্ট, এটাকেও পাবলিক করতে হবে। কেন পাবলিক করতে হবে? কারণ এগুলো আমার অবজেক্ট থেকে পাইতে হবে, অবজেক্ট যাতে এগুলো পায় সেই উদ্দেশ্যে এগুলোকে বানানো হয়েছে। ওকে, আপাতত পাবলিকই বুঝি, অত কাম নাই। তাহলে এবার সিএনটি ডট নেম পাওয়া গেছে ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট। একটুর জন্য আপনাদের মনে হতে পারে ডাইরেক্ট টিএক্সটি নেম ডট টেক্সট ডাটাবেসে ইনসার্ট করে দিতাম, এখন কি করলাম আর এক জায়গায় নেম ইনসার্ট করো, ওইটার আগে এখানে আবার ওই নেমটাতে টিএক্সটি নেম ডট টেক্সট দাও। একটু পেছানো মনে হতে পারে, কিন্তু কথা দিচ্ছি এই যে আর 3-4 দিন একটু ধৈর্য সহকারে দেখেন, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওই ব্যাপারটাকেও ভাবেন না যে পেছাইতেছি একটা ভালো উদ্দেশ্যে। এরপর এখানে আমি শুধু বলবো ইফ সিএনটি ডট ইনসার্ট, ভিতরে কি কোড আছে আমার জানার দরকার আছে? আমি জানি যে ইনসার্ট কল করলেই হয়ে যাবে, যদি হয় ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় ফলস রিটার্ন করবে। ট্রু রিটার্ন করলে আমার কাজ হচ্ছে যে মেসেজ বক্স ডট শো কান্ট্রি ইনসার্টেড, কান্ট্রি ইনসার্টেড, তারপরে ক্লিয়ার করা যে টিএক্সটি নেম ডট টেক্সট ক্লিয়ার, তারপরে একটাই তো এখানে, তারপরে টিএক্সটি নেম ডট ফোকাস হয়ে গেল। এবার আগের বার তো ইলসে গেলে বা ক্যাশে গেলে আমি বলতে পারতাম যে কি এক্সেপশন আসছে,
এবার তো আর বলতে পারতেছি না মেসেজ বক্স ডট শো, এখানে তো আর এক্সেপশন পাওয়া যাবে না, পাওয়া যাবে? এইবার তাহলে কি হবে? এই জন্য জনস্বার্থে আমরা একটা কাজ করি, এই কান্ট্রিতে আসি, যদিও আমি জানি আইডি আর নেম ডাটাবেজে আছে, তারপর আমি এক্সট্রা একটা নেই, পাবলিক স্ট্রিং ইরোর, এবং এখানে যখন ক্যাশে যাবে তখন আমি বলি ইরোর ইকুয়াল টু ইএক্স ডট মেসেজ, একটা বাড়াইতে হলো। তাহলে এখানে কান্ট্রি নিতে এসে আমরা মেসেজ বক্স ডট শো বলতে পারবো সিএনটি ডট ইরোর। এখন এই ক্লাসটার কাজ কি? এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। আপনাকে যদি বলা হয় যে একটা কাগজের বল বানান, আপনার মাথায় একটা ব্লু প্রিন্ট কাজ করবে না? তো জাদুঘরের মতো ওইটা নিয়ে ধরে দিয়ে দেবে, এই যে বল হবে, ওই ব্লু প্রিন্ট থেকে একটা বল বানাইতে হবে। এটা ফিজিক্যাল বল একটা, আরেকটা বানাবেন, আরেকটা, 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 এরকম সব কিছুতে ব্লু প্রিন্ট থাকে। পুরোটাই পর্যন্ত ধরেন একটা ড্রোন বানাবো আমরা, বানালে কি বিক্রি হবে? আমরা যে 1 কোটি পিস বানাবো, ড্রোনটার একটা প্রোটোটাইপ বানাইতে হবে, তারপর যারা অর্থায়ন করে ম্যানেজমেন্ট করবে তাদের কাছে উপস্থাপন করতে হবে, মার্কেট সার্ভে করতে হবে, তারপরে ল আইন কানুন কি বিষয় আছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি সব কিছু নিতে হবে। নেওয়ার পর তারপরে না আপনি 1 কোটি প্রোডাকশন করবেন। কারণ 1 কোটি প্রোডাকশন করতে গেলে তখন একটা থাকবে, ওইটা থেকে বাকিগুলো বানানো হবে, এটা একটা ব্লু প্রিন্ট থাকবে, এটা হলো ব্লু প্রিন্ট, সব কিছুর একটা ব্লু প্রিন্ট থাকে। তাহলে এই যে আমরা বানাইছি এটা হচ্ছে ব্লু প্রিন্ট, এটা ফিজিক্যালি টেক্সট আছে, যখন আমি রান করবো এটার একটা ডিএলএল তৈরি হয়ে যায়। যখনই আমি এটাকে কোথাও ডিক্লেয়ার করবো যে সিএনসি ইকুয়াল টু নিউ কান্ট্রি, তখন এই ব্লু প্রিন্ট থেকে একটা প্যাকেজ তৈরি হবে, এটা আলাদা। এ কি করবে? এর আইডি আছে, নেম আছে, আর ইনোর আছে, আর ইনসার্ট আছে। তাহলে এর নেম দেওয়ার পর ইনসার্ট কল করলেই হবে, কিন্তু আপডেট করার সময় তার আইডিও দিতে হবে, নেমও দিতে হবে, কারণ আপডেটের আইডি লাগে। ডিলিট করার সময় শুধু আইডি দিলেই চলবে, সিলেক্ট করার সময় কিচ্ছু দেওয়া লাগবে না, আমি সব চাই। বোঝা গেছে ইস্যুটা? তাহলে এটা হচ্ছে ব্লু প্রিন্ট, এটাকে আমরা যতবার খুশি মেমোরিতে লোড করাতে পারবো, যতবার খুশি ডিক্লেয়ার করাতে পারবো। এখন আপাতত যেই ব্যাপারটা হয়েছে এটা আমাদের টেস্ট করে দেখতে হবে, রান করবো। ও আল্লাহ, এখানে এটা হবে? ও হ্যাঁ, এটা তো এখানে হবে। রান করি। কেউ রাজি নাই, কিন্তু আমার তো চাকরি রে ভাই, কি করব। নিউ কোন দেশ দিব? পৃথিবীর দেশ কয়টা? পৃথিবীর দেশ একটা, বাংলাদেশ, বাকি সব বিদেশ, বুঝছেন? মাত্র একটা। এখানে আমরা দেশ দিয়ে দিয়েছে বিদেশ, সেভ, কান্ট্রি ইনসার্টেড, এক্সিট করি। কই বিদেশ আসছে? এই যে আসছে, একই কাজ করছে। মজার ব্যাপার ওইটা পেশা করলে এটার পারফরমেন্স অনেক হাই, যেটা আমরা এখন বুঝবো না, পরবর্তীতে অনেক ভালো বুঝবো। ঠিক আছে, তো আপাতত আমরা কান্ট্রির জন্য একটা স্ট্রাকচার তৈরি করছি, নাকি তৈরি করছি, এবং সেটা 100% কাজ করে। এবার কি কি হইতে পারে? ইনসার্টের পরে আমরা কপি করব, ইনসার্টটাকে কান্ট্রি ক্লাসের ভিতরেই কপি করে পেস্ট। ইনসার্টের জায়গায় শুধু আমরা লিখে দিব, ইনসার্টের জায়গায় আমরা শুধু লিখে দিব, ইনসার্টের জায়গায় আমরা শুধু লিখে দিব, আর এখানে কোড চেঞ্জ করে বলবো কান্ট্রি সেট নেম ইকুয়াল টু @name, আর এখানে বলতে হবে হোয়ার আইডি ইকুয়াল টু @id, আর এখানে একটা প্যারামিটার যোগ হবে cmd ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। এখানে আমরা সুন্দর করে দিব আইডি, এবং এর যে আইডি প্রপার্টিটা আছে বা ফিল্ডটা আছে সেটাই ফিল্ড, এটা প্রপার্টি না, প্রপার্টি আরও অনেক বড় ব্যাপার। বাকি সব স্যামসাং। এরপর সুন্দর করে আমি আপডেট কপি করব। আমি যেই সিকোয়েন্সে কপি করতেছি এই সিকোয়েন্সে কপি করবেন, এটা তো সর্বোচ্চ ফায়দা। আপডেটটা কপি করে পেস্ট করব, এখানে আপডেট চেঞ্জ করে কি করব, ডিলিট। এবার সব কিউরি করাই আছে, এখানে শুধু আপডেটের জায়গায় আমি লিখে দেবো ডিলিট ফ্রম কান্ট্রি। সেট নেমটুকু আর থাকবে না, হয়ার পার্টটুকু থাকবে। আর এখানে নেম প্যারামিটার দেওয়ার কোনো মানে বা প্রয়োজন হয়, এখন আপনারা পারেন, আমার ভুল ধরবেন, হাসাহাসি করবেন আমাকে নিয়ে। ওকে, এবার আপনি ডিলেটটাকেও কপি করবেন, কপি করে সিলেক্ট বাই আইডি বানাবেন। কি বানাবেন?
তাহলে এটাতে আমি আপাতত আর কাজ করতেছি না, সিলেক্ট বাই আইডিতে একটু ঝামেলা আছে, তো জনের সাথে আমি এটা শেয়ার করতেছি না, এটা পরে করবো এডিট দেখানোর সময়। আপাতত এটা যা আছে থাক, গোল্লায় যাক। ফাইনালি আমি বানাবো হচ্ছে সিলেক্ট, যেটা আমার সবগুলো এনে দিবে। কি বানাবো? সিলেক্ট। এখানে এসে আমি বলবো সিলেক্ট অল, লিখবো না আইডি নেম, এইভাবে লিখবো। কেন লিখবো এটা এখন আর মুখে বুঝাইতে পারতেছি না, পরে ধীরে ধীরে বুঝে যাবেন। এই এখন এখানে আর ট্রাই ক্যাচ হবে না, এই কোডটা আমরা অলরেডি লিখছি, তারপরে জনস্বার্থে আরেকবার লিখে দিচ্ছি, কারণ কপি করে আনাচ্ছে, এটা লেখাই ভালো হবে। যেহেতু এখানে সব ডাটা আসবে, আমাকে নিতে হবে ডাটা সেট ডিএস ইকুয়াল টু নিউ ডাটা সেট, তারপর এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার। এখানে আমরা কমান্ডটা দেখাই দিব, তারপরে বলবো ডিএ ডট ফিল, কাকে ফিল করবে? ডিএসকে। তারপরে কানেকশন ক্লোজ করবে, রিটার্ন ফলস হবে না, কারণ এইটা রিটার্ন করবে ডাটা সেট। এটা কি রিটার্ন করবে? ডাটা সেট। তাহলে এখানে আমরা বলি ডাটা সেট। তাহলে এখানে আমার রিটার্ন আর ট্রু চলবে না, ট্রু ফলস চলবে না, এখানে আমাকে রিটার্ন করতে হবে ডিএস। তাহলে একটা ক্লাস আমার পুরোটা হয়ে গেল, আর কোনো কাজই নেই। এখন আমি কান্ট্রি সব কোড এখানে সেন্ট্রালাইজ করে ফেলছি, ঠিক আছে? নর্মাল সেন্সে বোঝেন, যাদের পেছানো মনে হয়েছিল। এবার এই কান্ট্রির কোড আমার যদি 40, 50, 100 জায়গায় যত জায়গায় লাগুক, আমার কি আর এতগুলো লাইন লাগবে না? 2-3 লাইন। কান্ট্রির অবজেক্ট ক্রিয়েট করো, আইডি দাও, নেম দাও, আপডেট কল করো। কান্ট্রির অবজেক্ট ক্রিয়েট করো, নেম দাও, ইনসার্ট কল করো। কান্ট্রির আইডি দাও, ডিলিট কল করো। হইলে হয়েছে, না হইলে তো আসেই, সুন্দর করে দিচ্ছে। আর সিলেক্টটা তো আর কোনো কথাই নেই, খালি সিলেক্ট, কান্ট্রি ডট সিলেক্ট। তাহলে আপনাদের কি মনে হচ্ছে না অনেক লাইন আমি অলরেডি করাই আনছি এক জায়গায় সেন্ট্রালাইজ করে? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে কাজটা করলাম, সিলেক্টের কাজটাও করছি। এবার তাহলে কান্ট্রির যত জায়গায় সিলেক্ট আছে তত জায়গায় আমি ইমপ্লিমেন্ট করব, কারণ আমাদের দেখতে হবে 2-3 লাইনে হয়েছে কিনা, নাকি দেখবো? হ্যাঁ বলেন। হোক হোক হোক, আপাতত ওইদিকে রিপিটটা কমাই, সব ক্লিয়ার করে দিব, কিন্তু ওটা এখন না, এখন এটা বলা যাবে না। তাহলে কান্ট্রি নিউতে তো করলাম, কান্ট্রিতে যাই, কারোর ইচ্ছা নাই সার্চ, এখানে সেগুলো কোডের কোনো দরকার নাই, নো দরকার। কাটা এখানে আমরা বলবো ডাল ডট কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি। এইখানে কি হবে? সিএনটি ডট সিলেক্ট, ওটা ডাটা সেট দিবে, ডট টেবিলস 0। হ্যাঁ, অনেকে মুখ গোমরা করছে, তাদের মুখ দেখে মনে হচ্ছে আমি মনে হয় এখানে 2 লাইনের জায়গায় 200 লাইন করছি। এখন এই কোডটা কম্প্যাক্ট, টেস্ট টিম যখন টেস্ট করবে সে ডাল টেস্ট করবে না, সেইখানে টেস্ট করবে। ও আচ্ছা, আপনি কান্ট্রি নিছেন, ও কান্ট্রি সিলেক্ট করছেন। এখন টেস্ট টিমের সুবিধা হলো, কোয়ালিটি টিমের সুবিধা হলো, যে আপনি যে শুধু কোড লিখলেন, কোড করলো তা না, সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেল। এই 2টা লাইন সে শুধু টেস্ট করবে, টেস্ট করে সে রেজাল্ট দেবে কি, এটা তো স্ট্যান্ডার্ড একটা সিলেক্ট কিউরি, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় নেওয়ার কথা, কিন্তু আপনারটা 2.5 ভাগ সময় নিচ্ছে। 1 সেকেন্ডের 100 ভাগের 2.5 ভাগ সময় নিচ্ছে, এটা একটা রিপোর্ট দিয়ে দেবে। এখন আপনি কি করবেন? ও এখানে পারফরমেন্স কম, তাহলে আপনি সিলেক্টে গিয়ে কি করা যায় করবেন। আসলে এটার পারফরমেন্স কম এখন, যদিও অনেক ভালো মনে হচ্ছে, বাট এর ভিতরেও ঝামেলা আছে, যেটা আমরা ধীরে ধীরে সলভ করবো। এবং এইটা তো এইটা সবাই কেমন অখুশি। আচ্ছা হোক, কি আর করা, এইটা তো এইটা। আমরা সিটি নিউতে যাই, সিটি নিউতে কান্ট্রি লোড করছি না, তাহলে ওইখানে এত কোড রাখবো? তাহলে একটা গান আছে যে এত কোড মেনে নেওয়া যায় না, এরকম একটা গান আছে না? এখানে যে আমরা পেস্ট করে দিই, এবং এখানে ডিএস এর দরকার নাই, ইনস্টেড অফ ডিএস আমরা ইউজ করতে পারি সিএনটি ডট সিলেক্ট। কি কোড কমছে কি কমে নাই? সব কথার শেষ কথা, এটা কাজ করে কিনা। কাজ করছে, অটো কমপ্লিট, কোড কমে আসলো। এখন এইভাবে যদি কান্ট্রির কোড কমে আসে ভাইয়া,
কান্ট্রি বানাইতে কষ্ট হয়েছে না? তাহলে এইভাবে যদি কান্ট্রির কোড কমে, আমরা কি এইভাবে সিটির কোড কমাবো? পাক্কা পাক্কা? তার আগে আমার কিছু কথা আছে, বলবো না? ভয় ভয় বলবো। সিটিতে যাব, খুব ইজিলি যাব। দেখেন, জাস্ট কান্ট্রিটা কপি করব, পেস্ট করব, ক্লাসের নাম কান্ট্রির জায়গায় সিটি করে দিব, আর এখানে ইনসার্ট কান্ট্রির জায়গায় ইনসার্ট সিটি করে দিব। প্রথমটা বানাইতে 10 মিনিট লাগলে পরেরটা আমার 2-1 মিনিট করে লাগবে, তাই না? ব্যাপারটা তো অনেক ইজি হয়ে গেছে। আগের কোড কিন্তু অনেক বেশি কপি পেস্ট করা লাগতো, কিন্তু এবার একটা কপি পেস্ট করলে সব হয়ে যাচ্ছে। শুধু ওই যে ডাটাবেস টেবিলের নামটা চেঞ্জ করে দেবো, ওইটাতে আমি যাচ্ছি। যাওয়ার আগে এখানে কিছু ব্যাপার ক্লিয়ার করার দরকার। যেমন আপনারা ইনক্যাপসুলেশন নাম শুনছেন? কি এটা? ক্যাপসুলের ভিতর ইন, ভালো বলছেন। আর কি? আমরা ক্যাপসুল খাই, ক্যাপসুল সবাই খায়, কারণ বাংলাদেশের পাবলিকের গ্যাসের সমস্যা প্রবল। ঠিক আছে? কি কারণে বাংলাদেশে এত গ্যাস পাওয়া যায়? কিছুই নাই, তাহলে মাটি পুরে পুরে গ্যাস বের হয়। ব্যাপারটা ওই যে একবার কার সাথে যেন কথা হচ্ছিল, তার গ্যাসের প্রবলেম শুনতে, স্যার প্রথমে আমি ইয়া খেতাম, না 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 ভাই মনে আসছে ছোট একটা ওষুধ, না না নিউট্যাকে কাজ হয় না, 2টা করে খাওয়া শুরু করলাম, সেটাও কাজ হয় না। তারপরে সে কি যেন সেকলো ওমেপ্রাজল একদম হাই পাওয়ারে গেছে, বুঝছে? এবার কাজ না হলে কি করবো স্যার? আমি তো ডাক্তার না, ও আহামো জানে আমি পচাই, আমার করে বসছে। তারপর এরপরে যদি কাজ না হয়, তুই যে পেট্রোল বানাতে যাস, পাইপ লাগাই দিয়ে তো গ্যাস বাইর করে দিবি। ঠিক আছে? তো বাংলাদেশের মানুষের গ্যাসের প্রবলেমটা পকেট। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ হয়, দেখবেন ফার্মেসি চলতেছে, কোচিং সেন্টার চলতেছে, হাসপাতাল চলতেছে, আর কি চলবে বলেন তো? মোবাইলের দোকানগুলা। দুর্ভিক্ষ হইতো, খাবার কই থেকে চলবে? মোবাইলের দোকানগুলা, মানুষ লোড নিবে, ফেসবুক চালাতে হবে, মেগাবাইট এগুলা কিডনি বেঁচে হলেও করবে, এটা কখনো অফ যাবে না। এগুলোর ব্যবসা সবসময় চলবে। আর আমার এক ফ্রেন্ড, ওর ভালো ঔষধের ব্যবসা ছিল, ওই তত্ত্বাবধায়ক সরকার এসে দোকান সব ভেঙে দিয়েছে। তখন আমি ওই স্টুডেন্ট, খুব খারাপ অবস্থা আমার, আমি ক্লোজ ফ্রেন্ড, বিপদ আপদে সবসময় আসে, তাহলে আসছে, খাইতে না পারি যতটুকু পারবো ভাগ করে খাবো। আসে, আমি ওকে কম্পিউটার শিখেলাম, এই শিখেলাম, ওই শিখেলাম। তো হুট করে মাথায় আসলো মোবাইলের ইঞ্জিনিয়ারিং শিখাই। তখন নোকিয়া সেটগুলো চলতো, জানেন নোকিয়া সেটের কিন্তু অপারেটিং সিস্টেম দেওয়া যায়, ওইটাকে বলে ফ্লাশ মার্ক। তো ওই সময় এগুলো রেট ছিল 400-500 করে। সেটের কিছু একটা হইতো অপারেটিং সিস্টেম থাকতো। তারপর অনেকে সেট এডুকেটিক থেকে পাঠানো, বাংলা ছিল না, তাহলে ওই যে ফ্লাশ মেরে অপারেটিং সিস্টেম নতুন করে দিয়ে বাংলা দেওয়া যেত। তো ওইটা আমি শিখাই দিলাম। আমি আবার নেট ঘেটে ঘেটে একটু শিখছিলাম। তো আমি ওই যে ডিবির কাজ টাজ করতাম, ওখানে একটা মোবাইল ইঞ্জিনিয়ার ছিল, ওর দেখে নেট ঘেটে ঘেটে শিখে ওগুলো শিখাই দিছি যে হোক কিছু একটা করে। তো ওই সময় এটা একটা ক্রেজ ছিল, সবাই এই ব্যবসা দিচ্ছিল। তো ওরকম মফস্বল একটা এলাকায়, যেটা জেলা শহর না, মফস্বল হলো মোটামুটি উন্নত। ওইখানে গিয়ে তার 3-4 মাসের মধ্যে ইনকাম কত জানেন? ওই সময় 30,000-এর উপরে, 30,000 উপরে। তারও কিছুদিন পর আমি জবে ঢুকছি, 8,000 টাকা স্যালারি। আর সমস্যা হচ্ছে ওর ইনকামটা কিন্তু ওই পর্যায়ে আছে, বাট ওই জায়গা থেকে 30,000 উপরে ইনকাম করা খারাপ না। ওদের জমি জমা আছে, পুকুর আছে, সব দেখতে পাচ্তেছে, নিজের বাড়িতে থাকতেছে, আবার ব্যবসায়ী সমিতি নির্বাচন করবে সামনে, এবং খুব পপুলার। টাকা নাই, নেয় না, দান দেয়, এই দেয়, ওইটা, আর অনেক ব্যবসা আছে, বলা যাবে না। কয়েকদিন পরে ইলেকশন করবে, এলাকায় সে বেশ পরিচিত হয়ে যাবে, বড় বড় নেতারা তাকে চেনে, এলাকার থানা পুলিশরা পর্যন্ত তাকে চেনে। পুলিশ ফোন করে, যেখানে পুলিশকে নেতারা ফোন করে, ভাই কি অবস্থা, খাইছেন টাইছেন খোঁজ দেয়, পুলিশে ওকে ফোন করে, আমি ভাই নোট দিন ভাই, পরে আপনার সাথে দেখা করবো। মানে কথা ব্যাপারটা বুঝেন, আর ও যে পর্যায়ে থাক, সব ধরনের লোকেশনই আছে। যাই হোক, মাঝে মাঝে আমার আফসোস লাগে, কিন্তু ওইটা দেখে আপনাদের আবার ডিমোটিভেট হওয়ার কিছু নাই, কারণ ওইটা ওই 30,000-এর মধ্যে সীমাবদ্ধ। কারণ সিকিউরিটি গার্ড আপনাদের ইউনিভার্সিটিতে যত বেতন পায়, আপনার তার হয়তো অর্ধেকে ঢুকবেন বিভিন্ন জন, অথবা 1-2 বছর তার অর্ধেকে জব করবেন, কিন্তু আপনার ফিউচারটা যেখানে রিস্ক করবে, আর ওদের এটাই ফিউচার, এবার ওরা যাবে না। যাই হোক, কি যেন বলতেছিলাম, কি জন্য মোবাইলে গেলাম? এনক্যাপসুলেশনের জন্য মোবাইলে গেছে। সাব্বাস, এগুলো ধরাই দিল। এখন বলেন এনক্যাপসুলেশন হয় রে?
হয় নাই হয় নাই আমি মোবাইলের দোকানে কেন গেলাম ভাই? ওই যে বললাম না অনেক কিছু আছে বলা যাবে না। ওর পিসিতে যদি আপনি বসেন, আপনি লেটেস্ট মুভি, লেটেস্ট হিন্দি গান, বাংলা গান সব পাবেন। আরো অনেক কিছু আছে, ও যাকে দিবে তাকে দিবে, ওটা ওর ব্যবসা, তাই না? আবার কালকে যেই মুভিটা রিলিজ হয়েছে এটা আপনাকে দিবে, যদি বন্ধু না পেন ড্রাইভেও দিবে না, দেখতেও দিবে না, কিন্তু 7-8 দিন চলে যাওয়ার পর আপনাকে ডাকে দিবে। ব্যবসা, এটা হচ্ছে ইনফরমেশন হাইড করা, অথবা ইনফরমেশনটা প্রপারলি প্রপার জায়গায় কাজে লাগানো, অথবা যার যেটা দরকার তাকে সেটা দেয়া, অথবা আমার ভিতরে কি আছে আমি তো সপ্তাহে জানাইলাম না, যতটুকু আমি প্রয়োজন মনে করছি ততটুকু জানবো। আপনি আমার স্টুডেন্ট হিসেবে আমার কাছে কিছু দূর পর্যন্ত পাবেন ইনফরমেশন। যে আমার স্টুডেন্ট না, বাট আমার সাথে কোনো কারণে আসছে কথা বলতে, সেও কোনো লেভেলের ইনফরমেশন পাবে, একবারে যে পাবে তাও না। আবার যারা আমার ফ্যামিলি মেম্বার তারা আরো অনেক বেশি ইনফরমেশন পাবে। বোঝা গেছে? তাহলে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে ইনফরমেশন আমি কিভাবে প্রোভাইড করবো, সেই স্ট্র্যাটেজি ঠিক করা, ইনফরমেশন হাইড করা, অথবা আমার ইমপ্লিমেন্টেশন কাউকে দেখানো থেকে বিরত রাখা বা অ্যাভয়েড করা, অথবা আমার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা। আমি কিভাবে আমার একটা ব্যবসা করি, যেমন আমি আর ওই যে ফোন ক্লাসে থাকে কি বলে অফিস টফিস তো ফোন সেট আপ করে না, ওই তো ইন্টারকম ওয়ান কাইন্ড অফ, যে একটা টিএনটি লাইন নেয় আর অফিসে এক্সটেনশন থাকে অনেকগুলো, ওইটা সেট আপ করে অ্যাস্টারিক সার্ভার দিয়ে। আপনি অ্যাস্টারিক সার্ভার লিনাক্স সেট আপ দেন, অ্যাস্টারিক সার্ভার প্যাকেজটা নেন, নিয়ে একটু ইউটিউবে 2-4 দিন গোতাগুতি করেন, আপনি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন এই ব্যবসাটা কোটি কয়েক মানুষ খুব ভালোভাবে ধরে ফেলছে। তারা কেন কোর্স করে না, কাউকে শিখায় না, শিখলে তো শেষ বাস। ওভারে যদি বলে জঙ্গল থেকে ওই লতাটা আনি, ওভারে যে থাকবে, তাহলে এটা ব্যবসার বহুল, এটাও এক ধরনের ইনক্যাপসুলেশন। এখন এত ধরনের ব্যাপার আসলো, কোনটা কিভাবে হাইড করব না করব, কি সিকিউরিটি ইস্যু, সব তো আর জানা সম্ভব না। কিন্তু আপনি যখন বুঝবেন ইমপ্লিমেন্ট করবেন বুঝে বুঝে। আমি একটু চেষ্টা করব, যদি কান্ট্রি ক্লাস নেই, এরকম একটা ক্লাস আমার থাকতে পারে না, কাস্টমার যারা ব্যাংকের কাস্টমার অথবা আমারই কাস্টমার, তাহলে কাস্টমার আইডি নেম সব আছে, সাথে তার ক্রেডিট কার্ড নাম্বারটা থাকতে পারবে না, থাকতে পারে কিনা? এখন যেই পিসিতে আমার সফটওয়্যারটা ইউজ হচ্ছে, সেই পিসিতে যদি কোনো ভাইরাস থাকে, সে যদি আমার সফটওয়্যারের মেমোরি অ্যাক্সেস করে, কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছে মেমোরি অ্যাক্সেস করে, মেমোরি অ্যাক্সেস করে সে ক্রেডিট কার্ড নাম্বারটা বের করে নিতে পারে না, এরকম হইতে পারে। অথবা সোর্স কোডের ভিতর থেকেও আমি যাকে ইন্টারফেস বানাতে দিয়েছি তাকে আমি কিছু দিব না, কারণ আমি ডাটা অ্যাক্সেস সিনিয়র বা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডাটা অ্যাক্সেস লেয়ার বানিয়ে রাখছি, বেসিক কোডগুলো। যে ইন্টারফেস করতেছে তাকে আমি কিছু কোড দিব না, এটা প্রবলেম আছে। এখন ব্যাপারটা দেখেন, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স আমরা দেখছি না, পাক্কা? এখানে এসে আমরা কিছু টেস্টেড কোড করি, আপনারা অন্যভাবে নিয়েন না, ব্যাপারটা একটু কঠিন, কন্টিনিউতেই যাই, সেভে যাই। কোনো কারণে আমার এখানে একটা ফাংশন আছে, কোনো কারণে কান্ট্রিতে আমার একটা ফাংশন আছে, পাবলিক ভয়েডই দিলাম ABC, এখানে আমি একটা ভেরিয়েবল নিব রেফারেন্স ইন্ট আইডি। তাহলে এখানে যেই ভ্যালু পাঠাবে সেটা হ্যাক হয়ে যাবে না, কারণ তার তো মেমোরিটা সে পেয়ে যাচ্ছে, এবং যেই ভ্যালু চেঞ্জ করবো ওইখানেও চেঞ্জ হয়ে যাবে। এখন এটাতে ভিতরে কোনো একটা কাজ করে, মনে করেন যেই মেমোরিটা আমি পাইছি এটা ধরো ইন্টিজার টাইপের, তার মানে এটা 4 বাইট, তাহলে 4 বাইট পরে আমি আরেকটা পাবো, সেটার ভ্যালু ধরো যদি আমি অ্যাজুম করি কি টাইপের, তারপরে যদি 8-10 বার যাই, এইভাবে ওই ক্লাসটা কোথায় কোথায় মেমোরিটা অ্যালোকেট করছে সব আমি উদ্ধার করতে পারবো না রিপোর্ট থেকে, সব উদ্ধার করা, কারণ আমি তো লোকেশনে জানি। এখন আপনারা 3 জন একসাথে করেন, কোনো কারণে আমি ওকে খুঁজতেছি, ও পালায় আছে, আপনার কারণে ও ধরা করতে পারে না, আমি আপনাকে ফলো করলাম, আপনি নিয়ে গেলেন ওনার অ্যাড্রেস, আমি আপনার অ্যাড্রেসটা জানলাম, আপনাকে ধরলাম, আমি কিন্তু ওর কাছে পৌঁছাতে পারি। এখানে ব্যাপারটা তেমন হচ্ছে না, কেউ আইডি যদি পাঠায় কোনো কিছু, সেটার অ্যাড্রেস আমি পেয়ে যাবো, এবং এর পাশে যতগুলো আছে সব কিছু আমি তুলে আনতে পারবো। এবার কোনো কারণে অন্য কোনো কোড থেকে জাস্ট যদি আমি নিচেরটাতেই যাই,
কোথায় কান্ট্রি, কোথায়? ও সিটি নিউতে গেছি, আল্লাহ এর বিচার করে, আল্লাহ। কান্ট্রি নিউ কই? কেউ একটু আমাকে বলেও দিচ্ছে না, এমন জায়গায় আসছি। এর আগে তো কত নাম শুনলাম, এরা খুব হেল্পফুল, এই করবে ওই করবে। ABC, এখানে আমি রেফারেন্স অফ CNT.ID দিতে পারতেছি, হ্যাক হয়ে যাচ্ছে। আর এটা তো আমার কন্ট্রোল করার কোনো উপায় নেই। উপায় আছে? কোনো উপায় নেই। দেখেন, এখন একটা ভেরিয়েবলের প্রবলেম হচ্ছে, আমরা চোখের দেখায় দেখি যে ভেরিয়েবলের ভ্যালু দেওয়া যায় অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়েবল থেকে ভ্যালু নেওয়া যায়। এবারে অনেক কিছু ঘটে, ওর লোকেশন নেওয়া যায়, ও কোথায় আছে সেটা জানা যায়, ওর অ্যাড্রেস নেওয়া যায়, এবং আরও অনেক ধরনের কাজ এটাতে করা যায়। আমি কি এইটুকু বুঝাতে পারছি ভাইয়া? এটুকু বুঝাতে পারছি? একটু কিন্তু মনোযোগ নষ্ট হয়ে গেছে, এটা মনোযোগ নষ্ট হলে খুব সমস্যা। ওকে, এইবার একটা আমি বুদ্ধি বের করবো, যদিও কেউ রাজি নাই, তারপরে বুদ্ধি তো এখন বের করতেই হবে। কান্ট্রিতে যাই, গিয়ে আল্লাহ ভরসা এটা আমি প্রাইভেট করে দিই। প্রাইভেট করার সাথে প্রবলেম কি? প্রাইভেট করার সাথে প্রবলেম কি? কান্ট্রি নিউতে গিয়ে এই আইডি আর পাচ্ছে না। এটা তো এটা, কিন্তু আমি যদি কোনো কারণে কান্ট্রি এডিট করি, আমাকে আইডি দেওয়া লাগবে না? পাচ্ছেই না। এখন এটাও তো প্রবলেম। আমি সিকিউরিটি করতে গিয়ে বাসার ভিতরে বন্ধ হয়ে গেলাম, আমার একদম সারা জীবন জন্মলাম ওইখানে, মরে গেলাম। তাহলে আমি এখানে আর একটা কাজ করতে পারি, করবো? সেটা হচ্ছে, ওইটা যেহেতু প্রাইভেট করছি, তাহলে বাইরে থেকে ওটা অ্যাক্সেস করতে পারবে না, ওর লোকেশন জানা তো দূরের কথা। তাহলে ওর কিছু রিপ্রেজেন্টেটিভ তৈরি করি, ওই যে গায়কের মতো। সে তার তো সারাদিনে ফোন আসে, একজন অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে, দেখে আগে কে ফোন করছে, দেওয়া যাবে কিনা, তারপর ফিল্টার করে দেয়। সেরকম এর একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি করি, যে আইডি তো আচ্ছা, তাহলে এখানে আমরা একটা নেই পাবলিক ফাংশন নেই, সেই ফাংশনটা আমাকে রিটার্ন করবে ইন্ট, এবং এটার নাম দিয়ে হচ্ছে গিভ টু আইডি। এটা রিটার্ন করবে আমার যে প্রাইভেট আইডি আছে সেটা, কারণ প্রাইভেট হোক কাজ যাই হোক, তো ভিতর থেকে তো আমি পাচ্ছি। একইভাবে আর একটা তৈরি করি পাবলিক, এটা হচ্ছে ভয়েড, কিছু রিটার্ন করবে না, কিন্তু এটার নাম হবে সিট টু আইডি। এর কাজ হবে আমার যে প্রাইভেট আইডি আছে সেইটা ইকুয়াল টু এই ফাংশনের প্যারামিটারে যে ভ্যালুটা আসবে ইন্ট ভ্যালু, সেই ভ্যালুটাকে অ্যাসাইন করে দাও। এত প্যাসেলাম ক্যারে শুধুমাত্র সিকিউরিটির জন্য আর কোম্পানির প্রচারের জন্য। এইবার আইডি আর কেউ কোনোভাবে পাবে না। ভেরিয়েবল পাওয়ার পরিবর্তে সে কাছে কি দুইটা ফাংশন, যে তুমি ভেরিয়েবলটা পাবে না, পাইলে অনেক রিস্ক আছে, তুমি ওইটা সেট করতে গেলে সেট ফাংশন কল করো সেট আইডি, অথবা ওইটার ভ্যালু চাইলে তুমি গেট আইডি কল করো। এবার তাহলে বাইরের ইউজারের কোনো উপায় নাই, সে যদি কোনোভাবে আইডি সেট করতে চায় তাহলে তার সিএনটি কল করার কোনো উপায় নেই, তাকে বলতে হবে সিএনটি ডট সেট আইডি। এবার সে 7-8 কিছু একটা দিলে দেখ কাজ করবে, কিন্তু কোনোভাবে এটা কাজ করবে না। কেমনে কাজ করবে? আইডি, পৃথিবীতে আইডি বলে কিছু নেই, বলেই দিছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে আমরা আইডিটাকে ইনক্যাপসুলেট করছি কি দিয়ে? একটা সেট ফাংশন দিয়ে আর একটা গেট ফাংশন দিয়ে। সেট আইডি কেন বলছি? কারণ আমার আরো ফিল্ড আছে, সেগুলোকেও আমার রিকাজ করতে হবে। এখন সমস্যা হচ্ছে এটা একটু ক্লান্তিকর ব্যাপার, তারপরে বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনার এইভাবে লিখতে হবে। প্রত্যেকটা প্রপার্টিকে, প্রত্যেকটা ফিল্ডকে এইভাবে আপনার সেট গেট ইউজ করে ইনক্যাপসুলেট করতে হবে। এটা সিকিউরিটির জন্য করতেই হবে মাস্ট। কিন্তু যেহেতু আমরা পরিষ্কার দেখি, মানে আমরা সি শার্প, আমরা একটু সবকিছু সহজে করব। কিভাবে সহজে করব? ভিজুয়াল স্টুডিওতে এটা সহজ সমাধান আছে। এগুলো আর লাগবে? লাগবে লাগবে না, লাগবে লাগবে, এটা লাগতো না। এখন যেহেতু এটা ফিল্ডের উপর ইনক্যাপসুলেট করা, আমি যদি যাই যে আমার কোনো ফিল্ডকে আমি রিড অনলি করব, মানে আপনি শুধু ভ্যালু দেখতে পারবেন, কোনোভাবে ভ্যালু দেওয়ার কোনো উপায় নাই, তখন আমি কি করব? এই ফাংশনটা বানাবো না। মানে কি করব, এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন হওয়া উচিত ছিল কি করব না। তাহলে সেট যদি আমি বাদ দিই,
তাহলে এই ক্লাসের বাইরে থেকে কোনো ইউজারের পক্ষে সম্ভব যে এটাতে কোনো ভ্যালু সেট করা? তাহলে এটা রিড অনলি। যদি আমি চাই যে বাইরে থেকে ভ্যালু দিতে পারবে কিন্তু ভ্যালু কত আছে এটা দেখতে পারবে না, তাহলে আমি কি করব? গেট করব না, শুধু সেট দিব। আর যদি রিড অনলি রিড রাইট দুইটাই দিতে চাই, দুইটাই বানাবো, হোক, এত কথার কাজ নাই। এবার এটার শর্টকাট বানাবো। ওকে, শর্টকাট বানানোর ক্ষেত্রে আপনি এই আইডি নামটা ছোট হাতের দেন, কারণ এটা তো প্রাইভেট, বাইরে তো এটা দেখা যাবে না। সেক্ষেত্রে আপনি এখানে বানান পাবলিক একটা প্রপার্টি, পাবলিক ইন্ট আইডি, এরপর ব্র্যাকেট ট্র্যাকেট না দিয়ে এখানে আপনি দেন গেট, এবং এরপরে আপনি দেন হচ্ছে সেট। গেটে আপনি করেন রিটার্ন ছোট হাতের আইডি, এবং সেটা আপনি বলেন যে ছোট হাতের আইডি ইকুয়াল টু যে ভ্যালু আছে সেটাই। আমি ফাংশনে যা বানাইছিলাম এটা তাই, কিন্তু এটা একটু অ্যাডভান্স একসাথে। তাহলে এই আইডিটা হচ্ছে আমার প্রপার্টি, এই আইডিটা হচ্ছে আমার ভেরিয়েবল অথবা ফিল্ড। ফিল্ডের পার্থক্য কি? ফিল্ডটাকে রেফারেন্সিং করা যায়, এই করা যায়, ওই করা যায়, রিড রাইটের চেয়েও বেশি কিছু করা যায়, কথা শেষ। আর প্রপার্টিটা আসলে ফাংশন, লুক লাইক ভেরিয়েবল, দেখা যাচ্ছে এটা ভেরিয়েবলের মতো আইডি, কারণ ব্র্যাকেট তো নাই, বাট অ্যাক্ট লাইক ফাংশন। লুক লাইক ভেরিয়েবল, অ্যাক্ট লাইক ফাংশন, সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টিতে কি থাকতে পারে? গেট সেট দুটাই অথবা দুইটার যে কোনো একটা। যদি আমি প্রপার্টি রিড অনলি করতে চাই আমি শুধু সেট দিব, সরি গেট দিব। আর যদি রাইট অনলি করতে চাই শুধু সেট দিব। আর যদি আমি রিড রাইট দুটাই দিতে চাই গেট সেট দিব। এইভাবে এটা কাজ করে, এটাই হচ্ছে প্রপার্টি। এইভাবে আমাকে সব করতে হবে, বোঝা গেছে? ওকে, তাহলে এখন আর একটা প্রবলেম আছে, বলি না ভয়ে ভয়ে বলি? সি শার্প ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ। ছোট হাতের আই, বড় হাতের আই, এরা দুই ভাই না, মানে আলাদা, এদেরকে আলাদা হিসেবে চেনা হয়। যার কারণে এখানে আমি ছোট হাতের আইডি দিছি প্রাইভেটটাতে, আর পাবলিক যেটা বাইরে এক্সপোজ হবে সেটাকে বড় হাতের দিছি, গ্রামার ঠিক রাখছি। কিন্তু যদি আপনার টিমে অন্য ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামার থাকে যারা ভিভিতে কাজ করে, ভিভি আবার কেস সেন্সিটিভ না, ছোট হাতের আইডি বড় হাতের আইডি সেম আইডি। এই কারণে আমাদের একটু সব ল্যাঙ্গুয়েজ সেট যদি করতে চাই সবার জন্য, সবাই এটাকে ইউজ করবে, সেক্ষেত্রে আমাদের উচিত এইটাতে আন্ডারস্কোর দেওয়া। সামনে একটা আন্ডারস্কোর দিলাম, সেক্ষেত্রে আমরা এখানে একটা আন্ডারস্কোর দিলাম এবং এইখানে একটা আন্ডারস্কোর দিলাম। তাহলে আমার সব ঠিক থাকলো, সব ল্যাঙ্গুয়েজে সেট, যারা কেস সেন্সিটিভ এবং যারা কেস সেন্সিটিভ না, সবার জন্য আমি কোডটা করলাম। এখন এইটা থেকে অনেকের কলিজা শুকাই গেছে যে বানাও রে, দাও রে, এত কিছু না, এই এত কষ্টের কিছু না। নেমটাকে আমি আন্ডারস্কোর নেম করে দিই, তাই না? এখন আইডি নেম দুইটাই বাইরে থেকে পাইতে হবে, আবার বাইরে দিলে আমার সমস্যা, সিকিউরিটি প্রবলেম। এই দুইটারই প্রপার্টি বানাইতে হবে, বানাবো? পাক্কা? জাস্ট রাইট ক্লিক করুন, রিফ্যাক্টর, ওই যে কুইক অ্যাকশন আর রিফ্যাক্টরি। আমি খুব স্লো মোশনে ক্লিক করতেছি পাবলিকের বোঝার জন্য। ইনক্যাপসুলেট ফিল্ড আন্ডারস্কোর আইডি অ্যান্ড ইউজ প্রপার্টি, বাট স্টিল ইউজ ফিল্ড দরকার নেই, আমরা ইউজ প্রপার্টি প্রথমটা দিব। বানাই দিছে, তাহলে আমাদের কাজ, ও এটা আন্ডারস্কোর উড়ে গেল কেন? তাহলে আমাদের কাজ হচ্ছে ডাটাবেসের আমরা ফিল্ডগুলো দেখব, আইডি নেম কন্টাক্ট ইমেল, ক্লাস নিব, আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর কন্টাক্ট আন্ডারস্কোর ইমেল ডিক্লেয়ার করব, জাস্ট রাইট ক্লিক করব, রিফ্যাক্টর করব, তাই না? না, এর চেয়েও শর্টকাট আছে। এইখানে তো ভাইয়া আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে এটা আন্ডারস্কোর আইডি, তারপরে এটার ইনক্যাপসুলেট করতে হচ্ছে, তাই না? আপনি প্রাইভেট ভেরিয়েবলটাও ডিক্লেয়ার করতেছেন, প্রপার্টিটাও ডিক্লেয়ার করতেছেন। তো আমি বলতেছি দরকার নাই জনাব, আপনি লিখবেন পাবলিক ইন্ট আইডি, কোনো কথা হবে না, মাইর হবে, গিট টু সেট টু, পাবলিক স্ট্রিং নেম গিট টু সেট টু। এটা শর্টকাট, আমরা এইভাবে কাজ করব। হ্যাঁ, এখন প্রপার্টি বানাইছি খুব শর্টকাটে, এখন পাবলিক জিজ্ঞেস করবে প্রাইভেট ভেরিয়েবলটা কই, কোন ভেরিয়েবলে অ্যাসাইন হবে, কারণ প্রপার্টি তো নিজে ভেরিয়েবল না, ওটা একটা ফলস ক্লোজ,
এবার কম্পাইলার আপনার হয়ে এই আইডির অ্যাগেন্স্টে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিবে, কম্পাইলার আপনার হয়ে নেমের অ্যাগেন্স্টে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিবে। আপনার আমার টেনশন করার কোনো দরকার নেই। বোঝা গেছে? এখন শুরুতে এটা দেখাইলে এই ব্যাপারটার গুরুত্ব আপনারা বুঝতেন না, যার কারণে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম এবং শর্টকাটে আসলাম। ওই জন্য আমি বলি আপনারা আগে কেউ প্রজেক্ট ধরবেন না, আমি যেদিন বলবো প্রজেক্ট ধরেন, যখন বলবো সেইভাবে কাজ করেন, আমার উপর একটু ন্যূনতম ভরসা রাখেন। একটা প্রজেক্ট করা কিছুই না। নর্থ সাউথের একটা ছেলেও বলছিল, স্যার 2 দিনে প্রজেক্ট করে দিলাম, স্যার তো না বুঝে আমার এ প্লাস দিচ্ছে। 2 দিনে প্রজেক্ট করছে এমবিসিতে, কাজ করে স্যার না বুঝে ওকে এ প্লাস দিচ্ছে, ওর এখন অপরাধ করতে লজ্জা পাচ্ছে। তাহলে তুই যে 2 দিনে করছিস এটা আর কেউ 2 দিনে পারবে? বলছে না, 2 দিনে পারছে, তার আগে শিখতে হয়েছে কয়দিন? 4 মাস। বুঝলেন ব্যাপারটা? 4 মাস শেখার পরে লজিক ক্লিয়ার হবে, তারপর সে 2 দিনে পারছে। স্ট্যাম্পটাও একটা ছেলে কালকেই বলতেছে, স্যার প্রজেক্ট এত সহজ হলে এগুলো কি পার্টটা দিবে? এত সহজ মানে সে তো আগে বুঝে নাই, তার অনেক কনসার্ট হয়েছে, তা সে কোনোভাবে বুঝতেছিল না যে প্রজেক্টটা সহজ না, এটা যে আসলে করি। তখন আমি তাকে বললাম, আপনি আপনার কোনো ফ্রেন্ডের মধ্যে যারা ডটনেট বা প্রোগ্রামিং করে না, নেটওয়ার্কিং নিয়ে গেছে, তাদের মধ্যে সবচেয়ে ভালোটাকে আনে, আপনি এই সহজটাই বুঝান, তারপর আপনি আমার সাথে দেখা করবেন। ওকে, একসময় এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, কিন্তু লজিকগুলো যে আমি বুঝাচ্ছি এগুলো কিন্তু ভাইভা কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন, এগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, আর পেছাল না পারে একটু আগাই, শর্টকাট করছি, কিসের শেষ? এইবার দেখেন, আমরা রিপিটেশন কমানোর জন্য ক্লাস করছি, তো সোর্সের মধ্যেই তো ভূত, ক্লাসের মধ্যেই রিপিটেশন, এই যে এসকিউএল কানেকশন ওপেন, তাই না? এটা কমান্ড, প্রত্যেকের আলাদা আলাদা কমান্ড, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু এইটা তো মানা যায় না, এই শয়তান সব জায়গায়। ওকে, এই জন্য এই শয়তানটাকে আমি কর্তনপূর্বক এখানে উপরে এসে আমি এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করি। গ্লোবালি এসকিউএল কানেকশন ডিক্লেয়ার করলাম, তাহলে তো আর প্রত্যেকটা ফাংশনের ভিতর বারবার ডিক্লেয়ার করার কিছু নাই, আছে? এবার প্রত্যেকটা ফাংশনের ভিতর জাস্ট ওপেন করব। এখন সমস্যা হচ্ছে বারবার ওপেন করা, বারবার ক্লোজ করা, এটাও ঝামেলা লাগতেছে আমার কাছে। কারণ কি বলবো? আচ্ছা, আগে দেখি এটা কাজ করে কিনা, এটা কাটি দিই, ওটা তো আমার কমাইতে হবে নাকি? অনেকে নাখোশ, তাদের ধারণা আমি খুব ধীরে কাটতেছি ইচ্ছা করে। হ্যাঁ, এবার এটা কাজ করে কিনা দেখি। কাজ করছে। কোনো কারণে চক্রান্তমূলক, নাশকতামূলক কোনো ইয়েতে আমাদের ডাটাবেসটা পজ আছে, স্টপ আছে, কানেকশন ঢিলা আছে, কয়েক হাজার লক্ষ কোটি ধরনের এরর হইতে পারে, যার কারণে আমি ডাটাবেসে কানেক্ট করতে পারিনি। এখন এটা আমার পজ আছে, পজ করলাম, হয়েছে। এই সফটওয়্যার চালুই আছে, চলতেছে। আমি নিউতে গেলাম, কিছু একটা দিলাম, সেভ দিলাম, এরর দিছে। এটা ট্রাই ক্যাচের কারণে এরর দিছে। কি প্রবলেম? সফটওয়্যারটা হ্যাং করলো কেন? তাহলে আমার যেটা কথা ভাষ্য ছিল যে সার্ভার ওপেন করার সময় বন্ধ থাকতে পারে, ডিসকানেক্ট থাকতে পারে, কানেকশন লিমিট ওভারডিউ হতে পারে, ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হতে পারে, আপনাকে সে ব্লক করে দিতে পারে, অনেক কিছু হইতে পারে। এইখানে কি আমরা ট্রাই ওপেন করছি? তাহলে কানেকশনটা ওপেন হইলো কি হইলো না, তারপর আমার অ্যাকশন নিতে হবে না? তাহলে এখানেও কিন্তু আরও কিছু গবেষণার বিষয় আছে। সেই জন্য এখানে যদি গবেষণা করি, সিএন ডট ওপেন কত জায়গায় হয়েছে হিসাব আছে? অনেক জায়গায় সিএন ডট ওপেন হয়েছে। এই কারণে এটার জন্য একটা ডেডিকেটেড ফাংশন ক্রিয়েট করি। আজ জ্বালাবো না বেশিক্ষণ, আর মাত্র 2 ঘন্টা। পাবলিক, যেহেতু পাবলিক ইউজ করছি, পাবলিক বুল, খেয়াল করি কানেকশন। তাহলে কানেকশনটা ওপেন ক্লোজ করার জন্য ডেডিকেটেড একটা ম্যানেজার তৈরি করলাম। এইখানে এসে আমি বলবো ট্যারাই সিএন ডট ও আচ্ছা, সিএন ডট ওপেন। চেষ্টা করে পারলো,
কোনো কথা হবে না, রিটার্ন ট্রু হবে। কানেকশন আমি ওপেন করতে পারছি। আর যদি না পারে ভাইয়া, এক্সেপশন আগে ধরতে হবে, কেন পারে নাই, ইএক্স, এবং এখানে যে আমার ইরোর নামে প্রপার্টিটা আছে ইকুয়াল টু ইএক্স ডট মেসেজ, আর এখানে রিটার্ন ফলস করার দরকার নেই, একবারে বাইরে রিটার্ন ফলস করবো। কার বারবার রিটার্ন ফলস আমি দুইবার লিখবো কেন? বোঝা গেছে ইস্যুটা? তাহলে কানেকশন আমার একটা হচ্ছে বুলিয়ান, যেটা কানেক্ট করতে পারলে ট্রু রিটার্ন করবে, না পারলে ফলস রিটার্ন করবে। তাহলে এইবার এখানে এসে আমি একটু কানেকশন ওপেনে আর না যাই, এটার বদলে আমরা দেখি যে ইফ নট কানেকশন, মানে কানেকশন যদি না হয় তাহলে রিটার্ন। আর আমার এক্সিকিউট কমান্ড এক্সিকিউট করার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? রিটার্ন ফলস। তাহলে কানেকশন না হলে রিটার্ন ফলস, আর কানেকশন যদি হয় তাহলে সে রিটার্ন করবে না, বাকি কমান্ডগুলো এক্সিকিউট করবে। তাহলে এবার একটা সুষ্ঠু সমাধানে আসতেছে না? এতদিন কিন্তু কানেকশন প্রবলেম হলে আমি ধরতে পারতাম না এতক্ষণ, এখন ধরার চেষ্টা করতেছি। এক একজন এমন ব্যাংক চাইতেছে। ওকে, আমি আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি। হ্যাঁ, ওইটা আলাদা ট্রাই কাজ। কানেকশন ওপেন হওয়া আলাদা, আর কমান্ড এক্সিকিউট হওয়া আলাদা। কমান্ডে তো আলাদা ভুল থাকতে পারে, কিন্তু আমার সত্য থাকে এই যে কমান্ড এক্সিকিউট করার আগে যাতে কানেকশন ঠিক থাকে। কানেকশনে ঠিক নাই, আমি কমান্ড এক্সিকিউট করতে যাবো কেন? তাই না ব্যাপারটা? দুইটা আলাদা আলাদা। এখন আমরা একটু অ্যাডভান্স ব্যাপারে চলে আসছি, কিন্তু এখন এটা আপনার জন্য খুশির ব্যাপার না দুঃখের ব্যাপার আমি জানি না। হ্যাঁ, এটা তার রিটার্ন ফলস হবে না, এটাতে শুধু রিটার্ন হবে, কারণ এটা ডাটা সেট রিটার্ন করে। এবার আমরা সার্ভার আমাদের পজ আছে, এবার আমাদের পজ আছে, তাই না? সার্ভার কিন্তু পজ আছে। নিউ টিস টিস টিস। এবার কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বলছে, কমান্ড সে এক্সিকিউট করতে যায় নাই এবং কানেকশন ওপেন করতে গিয়ে সে হ্যাংও হয় নাই। সে আমাকে সুন্দর করে বলছে এসকিউএল সার্ভার সার্ভিস হ্যাজ বিন পজড। খুব একটা সিস্টেমেটিক হয় না? এখন আপনি কি করবেন? এইটা ইন্টিডেন্টলি রাগের চোটে ক্লিয়ার করে দেওয়া বা কম্পিউটারকে আসার মারার কোনো দরকার নাই। এখানে রাইট ক্লিক করে আমরা রিজিউম, এবার ওটা ইনসার্ট নিয়ে নেবে, কোনো প্রবলেম নাই। বাট কিন্তু কোনো কারণে সার্ভারটা যদি স্টপ থাকে, এবার কি মেসেজ দেয় আমার তো জানার দরকার আছে, কোনটাতে কি মেসেজ দেয়। এবার যদি আমি আবার ইনসার্ট দিই, এবার সার্ভার যেহেতু স্টপ, সে খুঁজতেছে, সার্ভার খুঁজতেছে খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না, এবং এই খোঁজার জন্য তাকে 15 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে ভাইয়া। 15 সেকেন্ড পর সে বলবে এই নেটওয়ার্ক রিলেটেড ইনস্ট্যান্সি, এই টাইপের কথা, মানে সে নেটওয়ার্কে খুঁজেই পাচ্ছে না সার্ভারটা। ও আসছে তো, এই যে দেখছেন, আমি মাঝে মাঝে বলি মুখস্থ করতে পারি না, এটা মিথ্যা কথা, এই যে মুখস্থ হয়ে গেছে। এবার অনেকে ভাবতেছে, ভুল বুঝতেছে, তাদের জন্য আমি স্টার্ট করে আর কোনো ঝামেলা করব না। যদি কানেকশন লিমিট ওভার হয়ে যায় সেটাও বলবে, সব সুন্দর করে বলবে, যার কারণে পুরো সফটওয়্যারটা এখন খুবই সিস্টেমেটিক গোছানো আইসে। লে ইরোর আসছে, একটা ইরোর আসছে যে কোনো ইরোর আসেনি, সাকসেসফুল হয়ে গেছে। এই হলো ইস্যু। তাহলে কানেকশনটা দিয়ে আমি যে খুব বেশি কমেছি তা না, আমি আসলে বাড়াইছি। বাট কমানো বাড়ানোর কিছু জায়গায় ইস্যু না, ইস্যু হচ্ছে আমার কাজটা তো খুব সুষ্ঠুভাবে করতে হবে, তাই না? এবার এই ক্লাসটা কি ছিল, কি হইল, তাই না? ও এটাও তো পাবলিক করতে হবে নাকি? প্রাইভেট ভিতরে কাজ করছে। এবার আমরা কান্ট্রি নিউতে যাই, কান্ট্রি নিউতে গিয়ে সিএনটি ডট কোনো না কোনো কাজ করি। কাজ করতে গিয়ে আমি দেখলাম সিএন কে রে, সিএন কে কানেকশন ডিলিট লাগবে, ঠিক আছে, ইরোর লাগবে, আইডি লাগবে, ইনসার্ট লাগবে, নেম লাগবে, সিলেক্ট লাগবে, সিলেক্ট বাই আইডি লাগবে, টুইস্টিং তো আছে, আপডেট লাগবে। আমার এই ইন্টারফেস থেকে সিএন আর কানেকশন জানার কোনো দরকার আছে? বলেন ব্যাপারটা। এটা তার ইন্টারনাল ব্যাপার না, ক্লাসটার ভিতরে সে কিভাবে অ্যারেঞ্জ করতেছে, কিভাবে কানেক্ট করতেছে, আমার বাইরে থেকে জানার দরকার কি? আমার ইন্টারফেস থেকে আইডি, নেম, ইরোর, ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট এগুলো পাইলেই হয়েছে। এগুলো তো বাইরে দিলে ঝামেলা, কারণ একটা ক্লাসে এত বেশি ফাংশনালিটি থাকবে, দেখা গেলো 150 ফাংশন, এটা একটা বিরক্তকর ব্যাপারও বটে। যার কারণে অবজেক্ট
যে কোনো ক্লাসে যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ওই ক্লাসে শুধু পাবলিক প্রপার্টি অ্যাক্সেস করতে পারে। আবার বলি, কোনো ক্লাসে যদি অবজেক্ট ক্রিয়েট করি, ওই অবজেক্ট থেকে শুধু ওই ক্লাসের পাবলিক প্রপার্টি অ্যাক্সেস করা যায়। এখানেই আমরা বুঝলাম যে সিএন আর কানেকশন এখানে দেওয়া যাবে না। অতএব আমরা ক্লাসটাতে যাই, ক্লাসটাতে গিয়ে আমরা এসকিউএল কানেকশন যে সিএনটা আছে এটাকে আমরা প্রাইভেট করে দেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে কানেকশন নামে ফাংশনটা আছে এটাকেও প্রাইভেট করে দিই। প্রাইভেট করলে অবজেক্ট থেকে পাবে না, কারণ ওর ভিতরে তো পাচ্ছে, কারণ এটা আমার অবজেক্টের দরকার না, এর ভিতরে দরকার ইন্টারনালি। ওকে, ইন্টারনালি ভিতরে দরকার। ঠিক আছে, তাহলে এবার আমি সিএনটি দেই, আমি এক্সট্রা কোনো মেথ পাচ্ছি না, যা আমার পাওয়ার দরকার আমি শুধু ততটুকুই পাচ্ছি। বোঝা গেছে ইস্যুটা? পাক্কা? ওকে, যদি বোঝা যায়। এখানে আর একটা কথা আছে, কালকে একটা দরজার কথা বলছিলাম, প্রথম যে ঢুকবে ধরে রাখবে। এইটা একটা কনসেপ্ট যে আমি একটা কানেকশন ওপেন করলাম, আমি যদি জানি যে আমার আরো বন্ধু বান্ধব বা আরো লোকজন এখানে ঢুকবে, আমি ওটা ক্লোজ করবো কেন? বারবার ওপেন ক্লোজ করতে অনেক সময় নষ্ট হচ্ছে না? পারফরমেন্সের অনেক সমস্যা হচ্ছে, কারণ 40 জন স্টুডেন্ট দরজা খুলে বন্ধ করে ঢুকলে 40 মিনিট তো হতেই যাবে। তাহলে এখানে আমরা একটা কানেকশন স্পুলিং করব। এই কনসেপ্টটা আসছে কোডিং থেকে। এখানকার মেরা তো বজ্জাত ভালো না, কেউ যা কি ধরনের বজ্জাত বললাম ওটা বলবো না, বলা ঠিক হবে না। ধরেন একটা বাড়িতে পুডিং আছে, আপনি 1 চামচ খেলে খালি দিবেন চামচটা, কি করবেন? বাইরে রাখবেন, আবার ওখানে ঢুকে রাখবেন, ঢুকে একটু তুলে রাখবেন, পরের জন্য সে ঢুকে তুলতে হবে না, সে শুধু খাবে, খাওয়ার পরে সে আবার একই কাজ করবে। এটাকে বলে স্পুলিং। তাহলে এই কানেকশনটা আমি একবার ওপেন করলে আবার ক্লোজ করতেছি কেন? ওপেন থাক ওপেন, যখন আমার অবজেক্ট শেষ হয়ে যাবে তখন ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে এইটার জন্য হবে কি, যদি 1 সেকেন্ডে আমরা 1 লাখ ডাটা পাঠাতে পারি, এখন পারবো না, 40-50টা ডাটা পাঠাতে হবে কানেকশন ওপেন ক্লোজের জন্য। এখন ওপেন ক্লোজটা যদি আমি শুরুতে একদম প্রথম কমান্ডে ওপেন করি, লাস্ট কমান্ডে ক্লোজ করি, তাহলে 40-50টার জায়গায় 1 সেকেন্ডে প্রায় 40-50 হাজারে যাবে। আমি সর্বনিম্ন হিসাব করে বললাম। অল্প পার্থক্য না বেশি পার্থক্য? ওই তাড়াতাড়ি সলভ করি। তাহলে কান্ট্রিতে আসি, কানেকশনে এসে প্রথমে আমি বলি ইফ cn ডট স্টেট, ইউনাইটেড স্টেট না, স্টেট মানে অবস্থা, এর অবস্থা ইকুয়াল কি অবস্থা? কানেকশন স্টেট ডট ওপেন। তাহলে এর স্টেট যদি আগে থেকে ওপেন হয়, তাহলে আমার আর কাজ করার দরকার কি রে ভাই? রিটার্ন টু করে দেয়, যা তোর কানেকশন ওপেন আছে। ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে আমার যে কমান্ডগুলো আছে, কোথাও আর কানেকশন ক্লোজ দরকার নেই, বা এটিকুটি খেলা হচ্ছে বগরুই, একটি করে গুড়িতে 2টো করে গোল হচ্ছে, মানে একটা সলভ করে এদিকে আমার 2 লাইন করে বাঁচতেছে আর কি। তাহলে কানেকশন ওপেন ক্লোজ করার কোনো ফান্ডাই নেই, আমার টেনশনই নেই। কেউ বুঝলো না, আমি একাই বুঝলাম, একাই মজা পাইলাম। এটা একটা ঝামেলা, কিন্তু ঝামেলা থেকে বাঁচাইলাম আপনাদের। এখানেও কানেকশন ক্লোজ করা লাগবে না। অ্যান্ড সব কথা শেষ কথা, এরকম ডেডিকেশন কানেকশন ম্যানেজার তৈরি করলাম, অটো সব হয়ে যাবে। পারফরমেন্স বারে 1-2টা দাঁড়ায়, পারফরমেন্স আর কি বুঝবো? জাস্ট আমাদের যেটা বুঝতে হবে, টেস্ট করে দেখতে হবে যে এটাও কাজ করে কিনা। তাহলে আমরা কান্ট্রিতে যাই, ঠিস 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 ঠিস, এবং এটা আরো অনেক ফাস্ট কাজ করছে, এবং এটা দৃশ্যমান 10-15টা ডাটার মধ্যে এটা দৃশ্যমান। তো মোটামুটি আমরা একটা ক্লাস স্ট্রাকচার কীভাবে কাজ করে, একটা প্রফেশনাল ক্লাস কীভাবে বানায়, সেটার ধারণার কাছাকাছি যাইতে পারছি না? এখন আমরা জাস্ট করবো কি, আজকের ক্লাসে আর জ্বালাবো না, অনেক হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। কালকে এসে আমরা সিটি বানাবো। এইখানে রিপিটেশন আমি কমাইছি না? ডুপ্লিকেশনগুলো কমাইছি না? কালকে যদি সিটি ক্লাস বানাই, আবার রিপিট হবে না? ওটাতেও কানেকশন, ওটাতেও হিরো। তাহলে কালকে আরও কিছু আমরা কনসেপ্ট শিখবো। কালকে আমরা ইনহেরিটেন্স ক্লিয়ার করবো, পলিমরফিজম ক্লিয়ার করবো, ঠিক আছে? আর ওই যে বেস ক্লাস, চাইল্ড ক্লাস, ড্রাইভ ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সিল্ড ক্লাস, এগুলো সব কালকে ক্লিয়ার করবো। কালকে বলতে নেক্সট ক্লাস।